মোহনা অত্যন্ত বিস্ময় নিয়ে ভেবে চলেছে এই প্যাকেট তাকে কে পাঠিয়েছে। অনেক ভেবে মস্তিষ্কে একটা উত্তরে ছুটে এলো, লরির নয় তো। মোহনা প্যাকেটটা এবার খুলল। ভিতরে সেই ঝুমকোগুলো দেখে আরেক দফা চমকালো সে। অতি আশ্চর্যের বিষয়, এই প্যাকেট যদি লরিনও দিয়ে থাকে, কিন্তু ও বুঝলো কী করে যে মোহনার এই ঝুমকোগুলোই পছন্দ হয়েছিল? তবে কি সে কোনোভাবে মোহনাকে ফলো করছে? মোহনা এবার সতর্ক দৃষ্টিতে এদিক ওদিক চেয়ে দেখল আশেপাশে কেউ আছে কি না। না, এই দিকে পরিচিত কেউ নেই। সেই বাচ্চাটাকেও আর খুঁজে পেল না সে। এবার এই ঝুমকো নিয়ে কী করবে সেটাই সে বুঝতে পারছে না। কে এইগুলো পাঠিয়েছে সেটাও সে শিওর না। এইগুলো যেমন ছুঁড়ে ফেলে দিতেও পারছে না, আবার ব্যাগে করে নিতেও পারছে না। উফ, এত ঝামেলার উপর মহা ঝামেলা। সে বিরক্ত হয়ে ঝুমকোগুলো হাতে নিয়েই বাসার দিকে হেঁটে চলল। বাসার গেটের সামনে গিয়ে সে ঝুমকোগুলো ব্যাগে ঢুকিয়ে ফেলে। বাবার চোখে পড়লে আবার আরেক ঝামেলায় পড়তে হতে পারে, তাই আর সে রিস্ক নিল না। রুমে এসে ফ্রেশ হতে গেল। গোসল থেকে বেরিয়ে বেলকনিতে গেল ভেজা কাপড় নাড়তে। তখন হঠাৎই চোখ গেল, মনে হলো বাইরের দূরের নারকেল গাছটার আড়ালে কে যেন দাঁড়িয়ে আছে। মোহনা চোখের দৃষ্টি তীক্ষ্ণ করলো, বোঝার চেষ্টা করলো লোকটাকে। অদ্ভুত থেকে চেহারা স্পষ্ট নয় বিধায় বুঝে উঠতে পারল না, তবে তার কেন যেন মনে হচ্ছে কেউ তার উপর নজর রাখছে। সে কেউটা লরিন হতে পারে, আবার হতে পারে অন্য কেউ। বেলকনিতে মোহনা বেশিক্ষণ দাঁড়ালো না, তার অস্বস্তি লাগছে। রুমে এসে সে চুল মুছছে আর তার সাথে ঘটে যাওয়া একের পর এক ঘটনাগুলো ভেবে যাচ্ছে। কোনোটার সাথে কোনোটা সে মেলাতে পারছে না। সব যেন কেমন গরমিল লাগছে। লরিনকে খুব রহস্যময় লাগছে, আর তিশাকে সন্দেহজনক। এবার এদের মাঝে তৃতীয় কোনো ব্যক্তি আছে কিনা সেটা নিয়েও এখন সে খুব চিন্তিত। খাওয়া শেষ করে মোহনা আর মাহিয়ার রুমে এলো। মাহিয়ার মন আজকে ভালো নেই। সে আজকে গণিত স্যারের কাছে খুব বকা খেয়েছে। সহজ একটা অঙ্ক সে করতে পারেনি, তার জন্য স্যার খুব অপমান করেছে। মাহিয়ার সেটা খুব সম্মানে লেগেছে। না পারলেই কি বকা লাগে, অপমান করা লাগে? মানুষ সে সব সময় সব পারবে এমন তো কোনো কথা নেই। মানুষ মাত্রেই ভুল। তারও ভুল হয়েছে, তাই বলে তাকে পুরো ক্লাসের সামনে এত অপমান করবে? এত খারাপ একটা মানুষ কি করে হতে পারে? মাহিয়া বোনের কাছে একগাদা বিচারের ঝুলি নিয়ে বসেছে। বোন তার কিছু আদৌ শুনছে কিনা সেটাও বোঝা মুশকিল, কিন্তু মাহিয়াও থামার পাত্র না। সেও অনর্গল বলেই যাচ্ছে। স্যারকে যত ধরনের বকা দেওয়া যায় সব সে দিয়েছে, তবু অশান্ত মন তার শান্ত হবার নামই নিচ্ছে না। এক পর্যায়ে হাঁপিয়ে উঠে নিচ থেকে থেমে যায় সে। এতক্ষণ সে খেয়াল করে মোহনা এসবের কিছুই শোনেনি। সে গালে হাত দিয়ে বসে অন্যদিকে তাকিয়ে কি যেন ভাবছে। এতে আরও বেশি জ্বলে ওঠে মাহিয়া। জোরে চেঁচিয়ে বলে ওঠে, তুমি আমার কোনো কথা শোনোনি আপু? মোহনা চমকে তাকায়, বলে, তোকে একটা জিনিস দেখাবো। ভ্রু কুঁচকে মাহিয়া বলে। কি জিনিস? মোহনা তার ব্যাগটা নিয়ে আসে। প্রথম চেন খুলে সেই ঝুমকো জোড়া বের করে। সেগুলো দেখে মাহিয়া প্রচণ্ড খুশি হয়ে বলে। আমার জন্য এনেছো বুঝি? মোহনা কপাল কুঁচকে বলে, আজ্ঞে না, এগুলো কেউ একজন আমাকে দিয়েছে, কিন্তু সে কে সেটা আমি জানি না। ও মাই আল্লাহ, তার মানে গোপন প্রেমিক? বা আপু, তোমার এই ছোট্ট জীবনে তুমি সব কিছু পেয়ে গেলে, যেমন দেশি প্রেমিক, বিদেশি প্রেমিক, এখন আবার গোপন প্রেমিক। আর কি লাগে তোমার? মোহনা চেতে গিয়ে বলে, একটা থাপ্পড় দেব তোকে। আমি কি ঝামেলায় আছি সেটা শুধু আমি বুঝতে পারছি। তুই ছোট, তাই এই ব্যাপারগুলো তুই আবেগের চোখে দেখছিস, কিন্তু এই জিনিসগুলো যে কতটা প্যারাদায়ক সেটা কেবল আমিই জানি। এখন এগুলো নিয়ে কি করব কিছুই বুঝতে পারছি না। কে দিয়েছে সেটাও জানি না। রাখবো নাকি ফেলে দিব? এত সুন্দর জিনিস ফেলে দিতেও মায়া হয়, আবার রাখতে গেলেও মন খচখচ করে। উফ, কি যে এক জ্বালা। এক কাজ করো, ওইগুলো কাউকে দান করে দাও। দান আবার কাকে করব? কেন আমাকে? মোহনা শক্ত চোখে তাকালে মাহিয়া বলে, এভাবে তাকানোর কি আছে? তুমিই তো বললে যে তুমি এটা রাখতেও পারছো না, আবার ফেলতেও পারছো না। তাই বেটার হবে তুমি এগুলো আমাকে দিয়ে দাও, তাহলে আর এই নিয়ে তোমায় দুটা নাই পড়তে হবে না। ভালো আইডিয়া না বলো? মোহনা জোরে শ্বাস ছেড়ে ঝুমকোগুলো মাহিয়ার হাতে দিয়ে বলে,
নে এগুলো তোর, এবার শান্তি। মাহিয়া সেগুলো কানে লাগিয়ে বলল। হ্যাঁ দেখো কি সুন্দর লাগছে। আর সন্ধ্যায় মোহনার বাবা চট্টগ্রামের উদ্দেশ্যে রওনা দিলেন। মাহিয়া একবার খুশি হচ্ছে তো আরেকবার কষ্ট পাচ্ছে। বাবা থাকলে তাকে সারাক্ষণ খুব বকা খেতে হয়, আবার বাবা না থাকলে বাবার জন্য খুব কষ্টও হয়। তবে মোহনার বিকেল থেকেই মন খারাপ। বাবা তাকে খুব বেশি শাসন করলেও বাবার অনুপস্থিতি তাকে খুব কষ্ট দেয়। প্রতিবারই বাবা যাওয়ার সময় সে কাঁদে। আজও তার ব্যতিক্রম কিছু হয়নি। নিয়ম মাফিক বাবাকে জড়িয়ে ধরে সে খুব কেঁদেছে। আর মাহবুব সাহেবও প্রতিবারের মতোই মেয়েদের একগাদা জ্ঞান দিয়ে কপালে চুমু দিয়ে তবেই যাত্রা শুরু করলেন। আবার হয়তো অনেক দিন পর আসবেন, কিন্তু সেটা কতদিন সেটা কেউ নিশ্চিত জানে না। এখনো কাঁদছো আপু? মোহনা ওড়না কিনারা দিয়ে চোখ মুছে মুছে বলল। কই না তো। তোমার চোখ মুখ দেখেই বোঝা যাচ্ছে তুমি কাঁদছিলে। বাবা তো আবার কিছুদিন পরে চলে আসবেন। এত কেঁদো না প্লিজ, তুমি কাঁদলে আমারও কান্না আসে। মোহনা হেসে বোনকে টেনে তার পাশে বসালো, বলল। জানিস, ছোটবেলায় তুইও খুব কাঁদতি, একেবারে মাটিতে গড়াগড়ি খেয়ে কাঁদতি। তখন তোকে দেখলে আমার যে কি হাসি পেত। তুই খুব সুর টেনে কাঁদতি, কিভাবে যেন করে জোরে টান দিয়ে। মোহনা কথাটা বলে খুব হাসে। মাইয়া মন খারাপ করে তখন বলে। আগে এত কাঁদতাম, তাহলে এখন কেন বাবার জন্য কাঁদি না? আমার কি বাবার প্রতি মায়া কম পড়ে গিয়েছে আপু? ধুর, তা হবে কেন? মা বাবার প্রতি সন্তানদের মায়া কখনো কমে নাকি? শুধু সেই মায়াটা প্রকাশ করার মাধ্যমটা বদলে যায়। কেউ কেঁদে কেটে সেটা প্রকাশ করে, আবার কেউ হেসে হেসে। না কাঁদলেই যে তার কোনো মায়া নেই এমন কোনো কথা নেই। যে মানুষগুলো খুব কম কাঁদে তাদের মায়ার পরিমাণ আরও বেশি হয়ে থাকে, তবে কেবল সেটা প্রকাশ করতে পারে না। ব্যাস, শুধু এইটুকুই। এখানে কাদা না কাদা নিয়ে কোনো পার্থক্য নেই, বুঝেছিস? মাইয়া হ্যাঁ সূচক মাথা নাড়ালো। মোহনা আলতো হেসে বলল। আচ্ছা তুই বস, আমি একটু চা বানিয়ে আনি, চা খেতে ইচ্ছে করছে। মোহনা চা বানাতে চায়। মাহিয়া তখন তার ফোনটা নেয় গেমস খেলার জন্য, কিন্তু গেমসটা ওপেন করার আগেই একটা আননোন নাম্বার থেকে কল আসে। মাহিয়া কেটে দেয় কলটা, কিন্তু কল আবার আসে, পরপর অনেকগুলো। বিরক্তি হয়ে এক পর্যায়ে কল রিসিভ করে, সালাম দিয়ে জিজ্ঞেস করে। হ্যালো, কে বলছেন? জি, আমি হসপিটাল থেকে বলছি। এখানে একজন বয়স্ক লোক ভর্তি হয়েছেন। আমি ওনার ফোন থেকেই এই নাম্বারটা নিয়ে আপনাকে কল করেছি। আসলে ওনার একটা অ্যাক্সিডেন্ট হয়েছে, তাই আপনাকে এক্ষুনি একবার হসপিটালে আসতে হবে। মাহিয়া খেপে গিয়ে বলে। আমাকে কি বোকা পেয়েছেন? হ্যাঁ, আপনি বলবেন আর আপনার বলার অ্যাড্রেসে আমি সুর করে চলে যাব, আর তারপর আপনি আমাকে কিডন্যাপ করে আমার মা বাবার কাছে মুক্তিপণ দাবি করবেন, তাই না? এসব চালে কি আমার খুব ভালো করেই জানা আছে। ফোন রাখেন। লোকটি রেগে গিয়ে বলে। আরে আজব তো, কী বলছেন এসব? 1 মিনিট দাঁড়ান, আমি ওনার শার্টের পকেট থেকে একটা কার্ড পেয়েছি। ওনার নাম মেবি মাহবুব রহমান, পল্লী বিদ্যুৎ অফিসের একজন সিনিয়র কর্মচারী। উনি আপনার কে হন? ওনার ফোনের ডায়াল লিস্টে আমি প্রথমে আপনার নাম্বারটাই পেয়েছি, তাই আপনাকে কল করেছি। ওনার অ্যাক্সিডেন্ট হয়েছে, পারলে এক্ষুনি হসপিটালে আসুন। মাহিয়া কিছুক্ষণ থ মেরে থেকে হঠাৎ করে চেঁচিয়ে আপু বাবা! উঠল। লাইলা বেগম হসপিটালের বারান্দায় দাঁড়িয়ে হাউমাউ করে কাঁদছেন। মোহনা আর মাহিয়া মাকে কোনোভাবেই শান্ত করতে পারছে না। তাদের নিজেদেরও মনও খুব একটা শান্ত নয়, কেবল মাকে দেখিয়ে তারা সেটা প্রকাশ করতে পারে না। মাহিয়ার চোখ থেকেও জল পড়ছে। বাবার কপাল থেকে গড়িয়ে পড়া রক্ত তার সাদা শার্টটা নষ্ট করে দিয়েছে। সেই শার্টটা তার চোখে ভাসছে। বাবার বুজে থাকা চোখগুলো তাকে পীড়া দিচ্ছে। বাবাকে অমনভাবে দেখাটা তার মস্তিষ্ক মানিয়ে নিতে পারছে না। বুকের ভিতর ছটফট করছে। মোহনা নিস্তব্ধ নয়নে বাবাকে দেখছে। এই তো কিছুক্ষণ আগে বাবা তার কপালে চুমু খেয়েছিল, তাকে ভালোবেসে জড়িয়ে ধরেছিল, আর এই ক্ষণিক সময়ের ব্যবধানে এত কিছু হয়ে গেল। আশ্চর্য। অপারেশন থিয়েটার থেকে ডক্টর বেরিয়ে এসে বললেন। পেশেন্টের খুব রক্ত গিয়েছে, ওনার এখন ইমার্জেন্সি রক্ত প্রয়োজন। আপনাদের মধ্যে কারো রক্তের গ্রুপ কি বি পজিটিভ? মোহনা তার মা আর বোন দিকে তাকালো।
তাদের তিনজনেরই রক্তের গ্রুপ এবি পজিটিভ। মোহনা বলল, না ডাক্তার, আমাদের রক্তের গ্রুপ এবি পজিটিভ। তাহলে এক কাজ করুন, আপনাদের পরিচিত কেউ বি পজিটিভ রক্তের থাকলে তাকে এক্ষুনি আসতে বলুন। আমাদের ব্লাড ব্যাংকেও বর্তমানে এই গ্রুপের রক্ত নেই, আর এই দিকে কোনো ব্যাংকেই এই রক্ত পাওয়া যাচ্ছে না। আপনারা একটু খোঁজখবর নিয়ে দেখুন পান কিনা, পেলে আমাকে জানাবেন। মোহনার খুব ভয় করছে। সে কাঁপা কাঁপা হাতে তার ফোন থেকে তার সকল ফ্রেন্ডদের কল দিল, কিন্তু তাদের কারোরই রক্তের গ্রুপ বি পজিটিভ না। ওইদিকে শাহ রাফাত এসব শোনার পর তারাও রক্ত খুঁজতে লাগলো, কিন্তু দুঃখের ব্যাপার হলো এই গ্রুপের রক্ত খুব কম মানুষেরই হয়ে থাকে, তাই এই গ্রুপের রক্ত ম্যানেজ করা খুব কষ্টসাধ্য। অনেক খোঁজাখুঁজির পরও মোহনা কোনো রক্তদাতার জোগাড় করতে পারল না। ডাক্তার আবার এলো, তাদের তাড়া দিয়ে বলল যা করার একটু তাড়াতাড়ি করতে, পেশেন্টের অবস্থা ভালো নেই। মোহনার মার কান্না আরও বেড়ে যায়, মাহিয়াও কাঁদতে আরম্ভ করে। মোহনা কোনো উপায় বের করতে না পেরে দিশেহারা হয়ে পড়ে। আত্মীয় স্বজনদের মধ্যে তার ছোট কাকার রক্তের গ্রুপ ও বি পজিটিভ, কিন্তু উনি এখন আসতে চাইলেও পারবেন না। এতটা পথ আস্তে আস্তে অনেকটা সময় চলে যাবে। এতক্ষণে হয়তো বাবার অবস্থা আরও খারাপের দিকে চলে যাবে। রাফাত আর এশাও হসপিটালে আসে। তারাও যথাসাধ্য চেষ্টা করছে রক্তের জোগাড় দেওয়ার জন্য। ফেসবুকেও পোস্টও দিয়েছে, একজন রক্তদাতাও পেয়েছে, কিন্তু তারও হসপিটালে পৌঁছাতে 2 ঘন্টার মতো সময় লাগবে, কিন্তু এত সময় তাদের হাতে নেই। মোহনা অস্থির হয়ে এদিক ওদিক পায়চারি করে চলেছে। নিজেকে তার বড্ড অপরাধী মনে হচ্ছে। বাবার এই কঠিন সময়ে সে বাবাকে কোনোভাবে সাহায্য করতে পারছে না। কেমন মেয়ে সে, বাবার জন্য সামান্য রক্তের যোগান দিতে পারছে না। মোহনা অনেক ভেবে মনে হলো সবাইকে যখন বলেছে তখন লাস্ট একবার লরিনকেও বলা উচিত, হতেও তো পারে ওর রক্তের গ্রুপ বি পজিটিভ। মোহনা তাই করলো। আর দেরি না করে লরিনকে মেসেঞ্জারে আনব্লক করে কল করলো। কয়েকবার কল করার পর কলটা রিসিভ হলো। মোহনা ইতস্তত কণ্ঠে বলল, আমাকে একটা সাহায্য করবেন লরিন? সাহায্য মিন্স হেল্প? হ্যাঁ। কেমন সাহায্য? মোহনা ঢোক গিলে বলল। আপনার ব্লাড গ্রুপ কি? লরিন অবাক হলো, বলল, ব্লাড গ্রুপ দিয়ে কি হবে? আগে বলুন না। বি পজিটিভ। মোহনা যেন খুশিতে আত্মহারা হয়ে গেল, কেঁদে ফেলল সে। হাঁপাতে হাঁপাতে বলল, লরিন, আপনাকে এক্ষুনি একবার হসপিটালে আসতে হবে। আমার বি পজিটিভ রক্তের প্রয়োজন। আমার বাবাকে বাঁচাতে হবে। প্লিজ আমাকে আপনি সাহায্য করুন। আমার বাবাকে এক ব্যাগ রক্ত দিন প্লিজ লরিন। ঠিক আছে, আপনি আমাকে ঠিকানা দিন, আমি এখনই আসছি। মোহনা ঠিকানা দিল, তারপর ফোন কেটে মার কাছে দৌড়ে গেল, বলল, মা, রক্তের যোগান হয়ে গিয়েছে। লায়লা বেগম খুশি মনে আল্লাহর কাছে শুকরিয়া আদায় করলেন। এশা আস্তে করে জিজ্ঞেস করলো, লরিনকে কল করেছিলি? মোহনা তার দিকে তাকিয়ে মাথা নাড়ালো। লরিন এলো। মোহনা তাকে নিয়ে ডাক্তারের কেবিনে গেল। ডাক্তারে প্রথমে তার একটু রক্ত নিয়ে ভালোভাবে টেস্ট করে নিল। টেস্টের সব রিপোর্ট ভালো এসেছে। মোহনা এতে ভীষণ খুশি হয়। ডাক্তার লরিনকে একটা বেডে শুয়ে তার হাতে ক্যানুলা লাগিয়ে দেন। মোহনা তার পাশেই ছিল। লরিন মাথা ঘুরিয়ে তার দিকে চেয়ে বলে, তোমার বাবার কি হয়েছে? মোহনা থমথমে স্বরে বলল, অ্যাক্সিডেন্ট। ও মাই গড, এখন উনি কেমন আছেন? ভালো নেই, খুব রক্ত গিয়েছে, তাই জরুরি ভিত্তিতে রক্ত লেগেছে। কোথাও পাচ্ছিলাম না, অবশেষে আল্লাহ আপনাকে পাঠিয়েছে। ধন্যবাদ লরিন। লরিন জবাব দিল না। সে তার হাতের ক্যানেলার দিকে তাকিয়ে আনমনে বলল। শুধুই ধন্যবাদ? প্রায় 1 ঘন্টা পর ডাক্তার কেবিন থেকে বেরিয়ে বললেন, ওনার অপারেশন সম্পন্ন হয়েছে। মাথায় 5টা সেলাই লেগেছে, এছাড়াও শরীরের বিভিন্ন অংশে ছিলে গিয়েছে, সেগুলো ড্রেসিং করে দিয়েছি। আপাতত ওনার জ্ঞান নেই, কিছুক্ষণের মধ্যেই হয়তো চলে আসবে। আপনারা বাইরে অপেক্ষা করুন, ওনার জ্ঞান ফিরলে নার্স এসে আপনাদের বলবে। 5টা সেলাইয়ের কথা শুনে মাহিয়া কাঁদতে কাঁদতে বলল, বাবা নিশ্চয়ই খুব কষ্ট পেয়েছে আপু, তাই না? মোহনা ঠোঁট গুজ করে মাথা নাড়ালো। লায়লা বেগম মাহিয়াকে বুকে টেনে আদর করলেন। তারপর হঠাৎ লরিনের দিকে তাকিয়ে বললেন, তো রক্ত দিয়েছে ওকে মোহনা? মোহনা লরিনের দিকে এক পলক চেয়ে বলল। আমার বন্ধু মা। লরিন অবাক হলো ভীষণ। বড় বড় চোখ করে সে মোহনার দিকে তাকালো।
লায়লা বেগম তখন লরিনকে উদ্দেশ্য করে বললেন, তোমাকে অনেক ধন্যবাদ বাবা। তুমি ছিলে বলেই আমার স্বামীর আজ অনেক বড় উপকার হয়েছে। রক্ত না পেলে না জানি কি হতো। তোমার এই ঋণ আমি কোনোদিনও শোধ করতে পারবো না। লরিন আলতো হেসে বলল। ইটস মাই প্লেজার আন্টি। আপনাদের সাহায্য করতে পেরে আমার নিজেরও খুব ভালো লাগছে। লায়লা বেগম প্রসন্ন গলায় বললেন, তুমি খুব ভালো ছেলে বাবা। দোয়া করি তুমি অনেক বড় হও। মোহনা আর চোখে লরিনের দিকে তাকালো। লরিনের চোখ মুখ খুশিতে যেন ঝলমল করছে, যেন বাংলাদেশে আসা আজ তার সার্থক হয়েছে। সে মোহনার দিকে তাকাতে মোহনা চোখ সরিয়ে ফেলে। লরিন অতঃপর মুচকি হেসে দূরে একটা চেয়ারে গিয়ে আরাম করে বসে। মাহবুব সাহেবের জ্ঞান ফিরলে একে একে কেবিনে সবাই প্রবেশ করে। জ্ঞান ফিরলেও তিনি এখনও কথা বলার অবস্থাতে নেই। মাথায় ওনার খুব আঘাত লেগেছে। তিনি নিষ্পলক চোখে চেয়ে কেবল ওনার স্ত্রী আর দুই মেয়েকে দেখছেন। ওনাকে ছাড়া এই মানুষগুলো কতটা অসহায়। এই কিছুটা সময় এক একজনের চেহারা কেমন হয়ে গিয়েছে। যদি কখনো সত্যি সত্যি উনি একেবারে হারিয়ে যান, তখন এই মানুষগুলোর কি হবে? কিভাবে নিজেদের ওরা সামলে নিবে? ভাবতেই ওনার দুশ্চিন্তা হচ্ছে। উনি না থাকলে এই মানুষগুলোকে আগলে রাখবে কে? মাহিয়া কাঁদছে, মোহনা দূরে দাঁড়িয়ে আছে। তাদের বাবা ইশারা দিয়ে তাদের কষ্ট পেতে বারণ করে, তাও মাহিয়া কাঁদছে। বাবার ওই রুক্ষ কঠিন মুখটাতে এই নরম অসহায়ত্বের ছোঁয়া তারা মেনে নিতে পারছে না। কষ্ট হচ্ছে। লায়লা বেগমও নীরব চোখে তাকিয়ে আছেন স্বামীর দিকে। এই মানুষটাকে ছাড়া তিনি যে ঠিক কতটা অসহায় এই কিছুটা সময় সেটা তিনি হাড়ে হাড়ে টের পেয়েছেন। রাতে কেবল একটা সুপি মাহবুবাবুকে দেওয়া হয়েছে। বেশি ভারী খাবার তিনি আপাতত খেতে পারবেন না। মাহিয়ার এতে খুব মনক্ষুণ্ণ হলো। ওইটুকু একটা সুপে কি আর কারো পেট ভরে? বাবার মতো এমন বলিষ্ঠ দেহী মানুষদের সুস্থ থাকার জন্য আরও বেশি খাবার প্রয়োজন। ডাক্তাররা কি এসব বোঝেন না? মাহিয়ার অভিযোগে আর অন্ত নেই। মাহবুব সাহেব এই শরীরে মেয়ের কথা শুনে প্রসন্ন হাসলেন। বাবার পেট ভরল না বলে মেয়ের কত কষ্ট। মেয়ের কি চিন্তা, কি ভালোবাসা। মোহনা দেখে দেখে বাবাকে ওষুধ খাইয়ে দিল। রাতে তাদের একটা বড় কেবিনে শিফট করা হলো। মাহবুব সাহেব সারাদিনে অসুস্থতায় ঘুমিয়ে পড়লেন। এতক্ষণ মোহনা, মাহিয়া আর তাদের মা কেবিনে ছিল। মাহবুব সাহেব ঘুমিয়ে পড়ায় এখন তারা কেবিনের বাইরে বেরিয়েছে। বাইরে ঈশা রাফাতের সাথে দূরে একটা বেঞ্চে লরিনও বসে আছে। লরিনকে দেখে মোহনা তার কাছে যায়, গিয়ে বলে, আপনি এখনো যাননি কেন? তোমার বাবা ঘুমিয়েছেন? জি, কিন্তু আপনি এখনো এখানে বসে আছেন যে? আপনি হোটেলে ফিরে যান, আপনারও রেস্ট প্রয়োজন। না না, আমি ঠিক আছি। তোমরা তো কিছু খাওনি তাই না? আমি খাবার নিয়ে এসেছি সবার জন্য, এগুলো খেয়ে নিও। এই বলে লরিন মোহনার দিকে খাবারের প্যাকেটগুলো এগিয়ে দিল। মোহনা যেন কেমন অপ্রস্তুত হয়ে পড়ল। লরিন কখন গিয়ে খাবার আনলো তার কোনো ধারণা নেই। সে ইতস্তত করছে খাবারের প্যাকেটগুলো নিবে কি না নিবে না। ঈশা পিছন থেকে বলল, কি হলো নে? মোহনা ঈশার দিকে তাকালে ঈশা তাকে ইশারা দিয়ে আশ্বস্ত করে। মোহনা প্যাকেটগুলো হাতে নিয়ে বলে, ধন্যবাদ, তবে খাবার না আনলেও চলতো। আমরা ক্যান্টিনে খেয়ে নিতে পারতাম। তবে কষ্ট করে আনার জন্য অনেক ধন্যবাদ। আপনি খেয়েছেন? লরিন মাথা নাড়িয়ে না করলো। মোহনা বলল, চলুন আমাদের সাথে খেয়ে নেবেন। লরিন খুশি হলো। তার ক্ষুদ্র মন যেন এইটুকু আহ্বানে বারবার প্রস্ফুটিত হয়ে উঠছে। এই আহ্বানে আনন্দ আছে, আছে ভালো লাগা। লরিন তার পিছন পিছন গেল। মোহনা মার কাছে গিয়ে বলল, আম্মু দেখো, লরেন আমাদের জন্য খাবার নিয়ে এসেছে। লায়লা বেগম আরও বেশি কৃতজ্ঞ হয়ে পড়লেন। আপ্লুত কণ্ঠে বললেন, আমাদের জন্য আর কত কষ্ট করবে বাবা? এমনিতে তুমি এত কিছু করলে, তার উপর এত খাবার আনার কি দরকার ছিল? লরিন জবাব না দিয়ে সৌজন্যমূলক হাসি দিল। তারপর সবাই কেবিনের ভিতরে একটা টেবিলে খেতে বসলো। খাবারের প্যাকেটগুলো খুলে মোহনা অবাক হলো খুব। এত সব বাঙালি খাবার লরিন খুঁজে খুঁজে আনলো কী করে? সে লরিনের দিকে তাকাতে লরিন তার বিস্ময় বুঝতে পারে। মোহনা প্রশ্ন করার আগেই তাই সে জবাব দিয়ে উঠে, রাফাতকে নিয়ে গিয়েছিলাম, ওই খাবারগুলো কিনতে আমাকে সাহায্য করেছে। মোহনা ম্লান হেসে সবার প্লেটে খাবার বাড়তে লাগলো।
খাওয়া দাওয়া শেষ করে রাফাত আর ঈশা চলে গেল তাদের বাড়ির উদ্দেশ্যে। যদিও তারা কেউ যেতে চাচ্ছিল না, তবে মোহনা তাদের জোর করেই পাঠিয়ে দিয়েছে। কেবিনের ভিতরে আরেকটা বেড, মাহিয়া তার মা শুয়ে আছে। মোহনা একটা সোফায় কিছুক্ষণ শুয়েছিল, তবে তার ঘুম আসছিল না। উঠে আস্তে আস্তে বাইরে বের হলো সে। যদিও এখন অনেক রাত, তবে হসপিটালের বাইরের পরিবেশ যেন অন্য কথা বলছে। বাইরে এখনও বেশ মানুষ এদিক ওদিক ছোটাছুটি করছেন। বেশ কিছু ডাক্তার নিজস্ব পেশেন্ট দেখায় ব্যস্ত হয়ে আছেন। এর মাঝে মোহনা বাইরে লম্বা বারান্দায় হাঁটতে লাগলো। কিছুটা সামনে যেতেই সে থেমে যায়। দূর থেকে লরেনকে আসতে দেখে কপালে চওড়া ভাঁজ ফেলে। লরেনের হাতে ধোয়া ওঠা ওয়ান টাইম কফির গ্লাসটা তো অন্য সুর গাইছে। তার মানে লরেন এতক্ষণ এইখানেই ছিল, সে হোটেলে ফিরে যায়নি। লরেন আরও কিছুটা পথ এগিয়ে এসে মোহনাকে দেখে থমকে দাঁড়ায়। তারপর মুচকি এসে আবারও সামনের দিকে এগোতে থাকে। মোহনার একেবারে কাছে আসার পর মোহনা বিচলিত গলায় বলে ওঠে, আপনি এখনো যাননি? না, কেন? সবাই চলে গেলে এখানে কে থাকবে? আমরা আছি তো। তাও মনে হলো আমার থাকার প্রয়োজন আছে, তাই ঠেকেছি। এই বলে সে একটা বেঞ্চে গিয়ে বসলো। তার পিছন পিছন মোহনাও গেল। কিছুক্ষণ দাঁড়িয়ে থেকে বলল, আপনার হোটেলে ফিরে যাওয়া উচিত লরিন। আমরা সবাই এখানে আছি, কোনো অসুবিধা হলে আমি আপনাকে বলবো। আপাতত আপনি ফিরে যান। লরেন চোখ উপরে তুলে চেয়ে বলল, আমার এখানে থাকাতে তোমার এত কিসের আপত্তি? আমি তো তোমাকে বিরক্ত করছি না। তুমি বরং কেবিনে গিয়ে ঘুমিয়ে পড়ো, তোমার এখন রেস্টের প্রয়োজন। মোহনা ঈষৎ চটে গেল, বলল, আপনারও রেস্টের প্রয়োজন মিস্টার ড্যানিয়েল লরিন। এখানে বসে বসে কফি খেয়ে ঘুমের 12টা না বাজিয়ে হোটেলে গিয়ে একটা ঘুম দেন। তারপর না হয় কাল সকালে এসে আবার দেখা করে যাবেন। আর এটাতেই আপনার ভালো, বুঝেছেন? আমার ভালো তুমি বুঝবে না, থাক বাদ দাও, কফি খাও। মোহনা কোমরে হাত দিয়ে জোরে জোরে শ্বাস টানছে। তা দেখে ঠোঁট ছড়িয়ে হাসলো লরেন। লরেনের হাসিতে মোহনা কেমন বিব্রত বোধ করলো। তাই সে কোমর থেকে হাত সরিয়ে বলল, হাসছেন কেন? ইউ আর জাস্ট লুকিং এর অ্যাংরি বার্ড, মাই অ্যাংরি বার্ড। এই বলে সে কফির কাপে চুমুক দেয়। মোহনা অবাক চিত্তে ভাবতে থাকে, ছেলেটা বাঙালি না হয়ে বড্ড ভুল করে ফেলেছে। যদি সে বাঙালি হতো তবে একটা খাঁটি প্রেমিক পুরুষ হতে পারত। দেবদাসের মতো কঠিন হতো তার সেই প্রাণ, রবীন্দ্রনাথের মতো তখন তীক্ষ্ণ হতো তার প্রেমের কবিতা। ইস, বড্ড ভুল করে ফেলেছে সে বাঙালি না হয়ে। তবে মোহনাও হতে পারত তার একনিষ্ঠ সুদর্শনা, তার কোমল হৃদয়ের প্রেম পূজারী। আহ, কি একটা সুযোগ মিক্স হয়ে গেল। মোহনা এক সিট জায়গা ফাঁকা রেখে বসলো। কিছুক্ষণ কি যেন চিন্তা করলো, অতঃপর বলল, আপনি কি আজ ওই ঝুমকোগুলো কিনেছেন? লরেন তাকালো তার দিকে, ভ্রুখানি কুঁচকে বলল, ঝুমকা মিন্স? ইয়াররিং? ও, ওহ বলে লরেন আবার তার কফির পানে মনোযোগ দিল। মোহনা তাকিয়ে আছে তার জবাবের জন্য। লরেন তাতে পাত্তা না দিয়ে খুব মনোযোগ দিয়ে এদিক ওদিক দেখছে আর কফি খাচ্ছে। মোহনা বিরক্ত হয়ে গলা ঝাড়ে, ফুস করে নিঃশ্বাস ছেড়ে বলে, আপনাকে আমি কিছু জিজ্ঞেস করেছি লরিন, উত্তর দিচ্ছেন না কেন? লরেন তার দিকে তাকিয়ে মুচকি হাসলো, আহ্লাদিত কণ্ঠে বলল। কফি খাবে? মোহনার নাকের পাল্লা ফুলে অন্যদিকে মুখ ঘুরিয়ে বসলো। লোকটার সাথে কথা বলায় বৃথা। লরেন মোহনার রাগকে খুব একটা আমলে নিল না। সে উঠে দাঁড়ালো, দাঁড়িয়ে বলল, আরও 2 কাপ কফি আনছি, একসাথে খাবো। এই বলে সে কফি আনতে চলে গেল। আর মোহনা আহম্মকের মতো চেয়ে তার যাওয়া দেখলো। লোকটার কি আজ কফির পিনিক উঠেছে নাকি? খালি কফি কফি করছে কেন? আশ্চর্য। মোহনার সাথে কফি খেয়েই তবে হাল ছাড়লো লরেন। এবার তৃপ্তির নিঃশ্বাস ছাড়লো। মোহনার দিকে চেয়ে দেখলো তার চোখ মুখ এখন আগের মতো বিরক্তের সাগরে ডুবে আছে। মোহনার 2 ভ্রুর মাঝে কুঁচকে যাওয়া অংশটা যেন খুব নিখুঁতভাবে তার নীরব রাগটা ফুটিয়ে তুলেছে। মেয়েদের এমন নীরব রাগ বেশ সুন্দর। মোহনা এমনিতেই সুন্দর, এখন তাকে আরও বেশি সুন্দর লাগছে। লরেন চেয়ে থেকে ম্লান সুরে বলল, তুমি খুব সুন্দর মোহনা। মোহনা লরেনের দিকে তাকাতে লরেন অপ্রস্তুত ভঙ্গিতে হাসলো। মোহনা দীর্ঘশ্বাস ছেড়ে বলল, আমার সৌন্দর্যের মোহেই হয়তো আপনি পড়েছেন। লরেন আহত হেসে বলল। ভালোবাসতে কি সৌন্দর্যের প্রয়োজন হয়? মোহনা অন্যদিকে তাকিয়ে বলল, জানি না। মানুষ সুন্দরের প্রেমে পড়ে, আমিও পড়েছি। তবে সেই সৌন্দর্যটা আত্মিক,
আর এই সৌন্দর্য অবিনশ্বর, আর ঠাই আমার প্রেম অবিনশ্বর। মোহনা অবাক হয়ে তাকালো, বলল, এসব কথা আপনাকে কে শিখিয়েছে লরিন? এত কঠিন কথা আপনি কার থেকে শিখেছেন? এক প্রশ্ন জিজ্ঞেস করতে করতে মোহনা এবার ক্লান্ত, কিন্তু অদ্ভুতভাবে তার পাশের লোকটা বরাবরের মতোই বেশ নীরব। সে যেন মুখ খুলবে না বলে পণ করেছে। মোহনার এবার রাগ হচ্ছে, একেবারে গা জ্বালানো রাগ। লোকটা কিছু বলছে না কেন? এত প্যারা দেওয়ার কোনো মানেই হয় না। মোহনা চট করে উঠে দাঁড়ালো, রেগে গিয়ে বলল, সব কিছুর একটা লিমিট থাকে লরিন। আমার আর এসব সহ্য হচ্ছে না। আপনি এক্ষুনি আপনার হোটেলে ফিরে যান, তারপর সেখান থেকে সব প্যাক করে নিজের দেশে চলে যান। বাংলাদেশে আর একদিনও আপনি থাকতে পারবেন না। আপনি ভীষণ বাজে একটা লোক। আপনাকে এত অনুরোধ করার পরও আপনি আমাকে কিচ্ছু বলতে চাইছেন না। আপনার এইসব কর্মকাণ্ড আমার আর সহ্য হচ্ছে না। হয় আমাকে এক্ষুনি সব সত্যি বলুন, নয়তো এক্ষুনি এখান থেকে চলে যান। এত কথার পরেও লরিনের মাঝে খুব একটা প্রতিক্রিয়া দেখা গেল না। সে এক পলক তার হাতের ঘড়িটার দিকে চেয়ে বলল। 2টা বাজতে চললো, তোমার এখন ঘুমানো উচিত মোহনা। মোহনা রেগে বলল, ঘুমাবো না। আপনি আমার কথার জবাব দিন। বলুন, আপনাকে কে সাহায্য করেছে? কার কাছ থেকে আপনি আমার সম্পর্কে এত কিছু জেনেছেন? বলুন লরিন, প্লিজ। লরিন নরম সুরে জবাব দিল, কাম ডাউন মোহনা, এত হাইপার কেন হচ্ছ? সব কিছু জানতে পারবে। সময় হলে আমি নিজেই তোমাকে সব বলবো। এখনই এত উত্তেজিত হয়েও না, আমি একদিন তোমায় সব বলবো। সেই একদিনটা কোন দিন? আমাকে এক্সাক্ট ডেট বলুন। মোহনার কপালে ভাঁজ পড়ল। সে চিন্তিত কণ্ঠে বলল, আপনি তাহলে এতদিন এখানে থাকবেন? লরিন হেসে বলল। হ্যাঁ। মোহনা বিরক্ত হয়ে আবার বসল। লরিন বলল। এবার শান্তি পেয়েছো? মোহনা তার দিকে চেয়ে বলল, আপনি ভীষণ বিরক্তিকর একটা মানুষ লরিন। আই নো, বাট ইউ নো হোয়াট, মানুষকে বিরক্ত করাটা একটা আর্ট। এটা সবাই পারে না, আমি পারছি, তার মানে আমি ট্যালেন্টেড। কচু আপনি। কোচু? হোয়াট দ্য? কচু মানে আপনার মাথা। লরিন মাথায় হাত দিয়ে বলে, কোচু মিন্স মাথা, মাথা মিন্স হেড। ও, ইট মিন্স কোচু মিন্স হেড। মোহনা তার মাথায় হাত দিয়ে বসে। কাকে সে কি বলছে? উফ, লোকটা তাকে পাগল করে তবেই দম ফেলবে। মোহনা জোরে নিঃশ্বাস টেনে বলে, কচু মিন্স নাথিং। কচুর চিন্তা বাদ দিয়ে আপনি এখন ঘুমাতে যান, আর আমাকেও এবার একটু শান্তি দিন। লরিন ভাবুক চোখে চেয়ে বলল, শান্তি কোন দোকানে কিনতে পাওয়া যায় বলো, আমি তোমার জন্য কিনে নিয়ে আসি। মজা করছেন আমার সাথে? আমি কিন্তু একদমই মজার মুডে নেই। লরিন হাসলো, বলল, তুমি সবসময় রেগে থাকো, কখন তো একটু হেসে হেসেও কথা বলতে পারো। বেশি রাগ শরীরের জন্য ভালো নয়। হয়েছে আপনার বলা, আমি কেবিনে গেলাম। পারলে আপনিও হোটেলে চলে যান। গুড নাইট। লরিন মৃদু স্বরে বলল। গুড নাইট। মোহনা তারপর কেবিনে চলে যায়। লরিন কিন্তু যায় না, সে বসে থাকে ঠায়। সেখানে বসে দেওয়ালে হেলান দিয়ে চোখ বুজে ঘুমিয়ে পড়ে। সেই ঘুম তার ভাঙে সকাল 10টায়। কারোর কর্কশ সুরে তাকিয়ে দেখে তার সামনে মোহনা রণমূর্তি ধারণ করে দাঁড়িয়ে আছে। লরেন সোজা হয়ে বসে, তার ভাবখানা বোঝার চেষ্টা করে। মোহনার রেগে যাওয়ার কারণ ঘাটতেই তার মনে পড়ে সে সারা রাত এই হসপিটালেই ছিল, আর তার জন্যে মোহনা এই মূর্তি ধারণ করেছে। লরেন তখন প্রসন্ন হাসে, চোখ কচলে উঠে দাঁড়ায়, ভারী স্বরে বলে, কখন সে ঘুমিয়ে পড়েছে টের পাইনি। মোহনা নাক মুখ কুচকে বলল, আর মিথ্যে বলতে হবে না, আপনি যে ঘাটতারা সেটা আমি জানি। এখন আর মিথ্যে বলে লাভ নেই। চলুন কেবিনে চলুন, আম্মু ডাকছে। মোহনা কেবিনের দিকে পা বাড়ায়। লরিনও তার পেছন পেছন যায়। কেবিনে গিয়ে দেখে এশা আর রাফাতও চলে এসেছে। লরিন অবাক হয়, ওরা দূরে থেকেও এত তাড়াতাড়ি চলে এসেছে, আর সে কাছে থেকেও এতক্ষণ পড়ে পড়ে ঘুমিয়েছে। কি সাংঘাতিক তার ঘুম! লায়লা বেগম লরিনকে দেখে বসতে বললেন। রাফাত আসার সময় নাস্তা নিয়ে এসেছে, সবাই এখন নাস্তা খাবে। লরিন ওয়াশরুম থেকে ফ্রেশ হয়ে আসে। মাহবুব সাহেব হালকা খাবার খেয়ে রেস্ট নিচ্ছিলেন। এতক্ষণ খেয়াল না করলেও এবার তিনি লরিনকে খেয়াল করলেন। অপরিচিত লাগলো তাকে। মাহবুব সাহেব আস্তে করে লায়লা বেগমকে ডাকলেন। লায়লা বেগম কাছে গেলে তিনি তাকে লরিনের কথা জিজ্ঞেস করলেন। লায়লা বেগম বললেন, লরিন মোহনার বন্ধু।
আরও বললেন সেই তাকে কাল রক্ত দিয়ে সাহায্য করেছে। মাহবুব সাহেব বেশ খুশি হলেন, লরিনকে আস্তে করে ডাকলেন। লরিন তার কাছে গিয়ে দাঁড়ালো। মাহবুব সাহেব নিচু স্বরে বললেন, ধন্যবাদ তোমাকে, তুমি না থাকলে হয়তো আজ আমার অনেক বড় ক্ষতি হয়ে যেত। তোমার জন্য অনেক অনেক দোয়া রইলো বাবা। লরিন খুশি খুশি গলায় বললেন। আমি কৃতজ্ঞ আঙ্কেল, আপনার সুস্থতা কামনা করছি। মাহবুব সাহেব আলতো হেসে বললেন। আচ্ছা যাও খেতে বসো। সবাই একসাথে বসে সকালে নাস্তা করলো। মাহবুব সাহেব বেডে হেলান দিয়ে বসে সবাইকে দেখছিলেন। লরিনকে একটু বেশি খেয়াল করছেন। সে যে বিদেশি সেটা বুঝতে মাহবুব সাহেবের বেশি একটা সময় নিল না। তার কথাবার্তা, তার শারীরিক গঠন খুব সহজেই এটা বুঝিয়ে যায় যে সে বিদেশি। তাও ছেলেটার মাঝে একটা দেশি দেশি ভাব আছে, কেমন খুব সহজেই মিশে যেতে পারে। মাহবুব সাহেবের মনে বেশ কৌতূহল জাগে ছেলেটার সম্পর্কে আরও কিছু জানার জন্য। মোহনাও কখনো তার এই বন্ধুর সাথে তাদের পরিচয় করিয়ে দেয়নি। নতুন বন্ধুত্ব হয়েছে হয়তো, হ্যাঁ হয়তো এই জন্যই মোহনা ওকে আপনি আপনি করে সম্বোধন করছে। মোহনা বাবাকে একটা ওষুধ দিয়ে বলল, বাবা নাও, এই ওষুধটা এখন খেতে হবে। মাহবুব সাহেব ওষুধটা খেয়ে নিলেন। রুমে তখন মোহনার বন্ধুরা কেউ নেই। মোহনা ওষুধের প্যাকেট নিয়ে বক্সে রাখছিল। তার বাবা তখন বলল। লরিন কি বিদেশি মোহনা? মোহনা তাকে ইতস্তত কণ্ঠে বলল, হ্যাঁ বাবা, ও বিদেশি। আচ্ছা তোমাদের ইউনিভার্সিটিতে পড়ে? মোহনা ঢোক গিলে আবারও মিথ্যে বলতে হবে, তাই আর ৭-৫ না ভেবে সে বলে দিল, হ্যাঁ। তোমরা কি একই ব্যাচের? মোহনা মাথা কাটিয়ে বলল, না বাবা, ও আমার এক ব্যাচ সিনিয়র। ও আচ্ছা, ছেলেটা ভালোই, বিদেশি হলেও খুব সুন্দর বাংলা বলতে পারে। ওর সাথে কথা বলে আমার ভালো লেগেছে। মোহনা প্রত্যুত্তরে ম্লান হাসলো। বাবা বলেন, কালকে থেকে তো তোমাদের উপরও কম ধকল যায়নি, তাই যাও এখন তোমাদের মাকে নিয়ে বাসা গিয়ে ফ্রেশ হয়ে আসো। আমি এখানে একাই থাকতে পারবো, আমাকে নিয়ে চিন্তা করো না। না বাবা, একসাথে সবার যাওয়ার দরকার নেই। মা আর মাহি এখন যাক, তারপর ওরা এলে আবার আমি যাব। আহা, এত ঝামেলা করার কি দরকার? একসাথে যাও, একসাথে চলে আসবে, আমি এখানে একা থাকতে পারবো। ওয়াশরুম থেকে মোহনার মা এসে বললেন, মোহনা যা বলছে তাই হবে, তোমার একা থাকার দরকার নেই। আমি আর মাহিয়া আগে গিয়ে আসি, তারপর মোহনা যাবে। মাহবুব সাহেব তর্কে হেরে গিয়ে দীর্ঘশ্বাস ছাড়লেন। মহিলা মানুষ, সব এক কথায় থাকলে তখন তর্ক না করে চুপ করাই সেও। মা আর মাহিয়া বাসায় গেল। মোহনা হসপিটালে একাই। মাহবুব সাহেব চোখ বুজে শুয়ে আছেন। এশা আছে, তবে রাফাত কোথাও গিয়েছে। সকালের খাবারের পর মোহনা আর লরিনকে দেখেনি, হয়তো সেও হোটেলে ফিরে গিয়েছে। কিছুক্ষণ বাদেই লায়লা বেগম আর মাহিয়া ফিরে আসে। মা একেবারে দুপুরে রান্নাবান্না করে নিয়ে এসেছেন। মোহনা এবার বাসার দিকে যায়। সে রিক্সা ডেকে রিক্সায় ওঠার সঙ্গে সঙ্গে কোত্থেকে যেন লরিন এসে হাজির হয়। মোহনা অবাক চিত্তে বলে, আপনি আবার কোথা থেকে এলেন? লরিন জবাব না দিয়ে রিক্সায় উঠে তার পাশে বসে পড়ল। মোহনা বড় বড় চোখ করে বলল, আরে কি হলো? লরিন তাকে পাত্তা না দিয়ে রিক্সাওয়ালাকে বলল, আমার কিন্তু এবার খুব রাগ হচ্ছে লরিন, আপনি আমার সাথে কেন যাচ্ছেন? আর একটা রিক্সা নিতে পারছেন না? লরিন মুচকি হেসে বলল, মামা চলেন। না পারছি না, সামান্য রিক্সাও তুমি আমার সাথে শেয়ার করতে পারছো না, এত হিংসুটে কেন তুমি? কি আমি হিংসুটে? মোহনা ভীষণ রকম চটে যায়। লরেন ঠোঁট চেপে হাসছে। মোহনাকে রাখিয়ে সে বেশ মজা পাচ্ছে। মোহনা বড় বড় নিঃশ্বাস ছেড়ে বলল, আপনি একটা অসভ্য ছেলে, ন্যূনতম সভ্যতাও আপনার মাঝে নেই। আপনাকে শুধু আমি কেন, জীবনেও কোনো মেয়ে পছন্দ করবে না। লরেন শব্দ করে হেসে বলল, সিরিয়াসলি ইউ থিঙ্ক সো? ডু ইউ নো আমার ইউনিভার্সিটির কত মেয়ে আমার সাথে ডেট করতে চায়? ইউ ডোন্ট হ্যাভ এনি আইডিয়া, দে আর ক্রেজি ফর মি। আর তুমি বলছো কেউ আমাকে পছন্দ করবে না? হাসালে আমায়। মোহনা দম ছেড়ে বলল, তো যান না আপনার ইউনিভার্সিটির সেই সব পাগলদের কাছেই যান, তাদের সাথে গিয়ে ডেট ফেট করুন। এখানে কেন পড়ে আছেন? এখান থেকে আপনার কোনো লাভ নেই, উল্টো অনেক লস হচ্ছে। তাই বেটার হবে নিজের দেশে ফিরে যান আর ওইসব মেয়েদের সাথে ডেট করুন। লরেন তীক্ষ্ণ চোখে মোহনার দিকে চেয়ে সন্ধিয়ান কণ্ঠে বলল, বাই এনি চান্স আর ইউ জেলাস মোহনা? মোহনা পাল্টা জবাবে চেঁচিয়ে উঠল, বলল, আমি কেন জেলাস হব? আমি আপনার গার্লফ্রেন্ড লাগি নাকি যে আপনার এসব কথা শুনে আমার হিংসা লাগবে? এসব আজগুবি কথা বলা বন্ধ করুন। যা বলেছি
এখন সেটা নিয়ে ভাবুন, তাতেই আপনার মঙ্গল। লরেন কোনো উত্তর দিল না। কিছুক্ষণ পর আবার মোহনাই তাকে বলল, একটা কথা জিজ্ঞেস করব, ইয়া শিওর। আর ইউ মুসলিম? ইয়া আই এম মুসলিম। মোহনা জবাব পেয়ে খানিক বিমোহিত হলো। এক পলক লরিনের দিকে চেয়ে পরে চোখ সরিয়ে অন্যদিকে চাইলো। খানিক সময় চুপ থেকে আবারও মোহনা প্রশ্ন ছুড়ল। আপনার বাবা জানেন আপনি যে বাংলাদেশে এসেছেন? লরিন মোহনার দিকে চেয়ে বলল, আমার মা বাবা নেই, আঙ্কেলের কাছে বড় হয়েছে আর উনি জানেন সব কিছু। মোহনা নিচু সুরে বলল। সরি। ইটস ওকে। পরে আর কেউই কোনো কথা বলেনি। মোহনার কেমন অস্বস্তি লাগছিল। তার মনে হচ্ছিল লরেনের হয়তো তার প্রশ্ন শুনে খারাপ লাগছে। মোহনা একবার চেয়েছিল লরেনের সাথে আরেকবার কথা বলবে, কিন্তু দ্বিধাদ্বন্দ্বের পাহাড় সরিয়ে কথা বলা আর হয়ে ওঠেনি। এর মাঝে মোহনাও তার বাসায় এসে পৌঁছে যায়। রিক্সা থেকে নেমে টাকা বের করতে নিলেই লরেন তাকে বাধা দিয়ে বলে সে একেবারে হোটেলে নেমে টাকা দিয়ে দিবে। মোহনা আর কিছু বলে না। লরেন হালকা করে হাত নাড়িয়ে বিদায় জানিয়ে সেখান থেকে চলে আসে। গোসল শেষ করে এসে মোহনা বারান্দায় গিয়ে দাঁড়ায়। দুপুরে ঝলসানো সূর্য একেবারে মাথার উপর, চারিদিকে তার ভীষণ কিরণ। উত্তপ্ত দহনে তার জনজীবন অতিষ্ঠ। তার এত কিসের তেজ? সারাক্ষণ এত দাউ দাউ করে কেন জ্বলে? একটু শান্ত হতে পারে না? অসহ্য। সূর্যকে এত সব কথা শুনিয়ে তবেই মোহনা ক্ষান্ত হলো। আজকাল সূর্যের এই তেজ তার পছন্দ হচ্ছে না। পছন্দ না হওয়ার কারণ তার জানা নেই, তবে মনে তার সূক্ষ্ম যন্ত্রণা হচ্ছে। শীতকালকে কেন যেন খুব মিস করছে সে। সেই হাড় হিম করা শীত এখন আর আসে না। আগে শীতে গ্রামে গেলে সে শীতের কঠিন দাপট টের পেত। এখন আর গ্রামে যাওয়া হয় না। ঢাকা শহরে শীতের খুব একটা দেখা মেলে না। এত এত দালান কোঠায় ভিড়ে শীত আসলে পাশ কাটিয়ে আসতে পারে না। তার মোটা শরীর নিয়ে মাঝখানে আটকে যায়। তাই তো শীতের কথা আজকাল খুব মনে পড়ে। মনে হয় এই অসহ্য উত্তাপের পরে এবার একটু শীতলতার খুব প্রয়োজন। আর কত সময় সেই মহান সময়ের অপেক্ষা করতে হবে কে জানে। কথাগুলো ভাবতে ভাবতেই মোহনা চুল শুকনো হয়ে গিয়েছে। সে রুমে এসে মুখে অল্প একটু ক্রিম মাখে, তারপর ওড়নাটা গায়ে জড়িয়ে ব্যাগ নিয়ে বাসা থেকে বেরিয়ে যায়। গেটে তালা দিয়ে বাইরে বের হয়ে মোহনা রিক্সা খুঁজতে থাকে। এই ভর দুপুরে সে তেমন কোনো রিক্সাই দেখছে না। অনেকক্ষণ সে তার বাসার সামনে দাঁড়িয়ে রইল। পরে কোনো রিক্সার হদিশ না পেয়ে পায়ে হেঁটে সামনের দিকে অগ্রসর হতে লাগলো। প্রায় 15 মিনিট হাঁটার পর সে থামলো। সূর্যের তাপে ঘেমে একাকার, আর হাঁটতে ইচ্ছে করছে না। দূর থেকে একটা রিক্সা আসতে দেখে মনে মনে ভীষণ খুশি হয়ে যায় সে। তবে তার সেই খুশি বেশিক্ষণ টিকে না। রিক্সাটা একটু কাছে আসার পরেই মোহনা বুঝতে পারে এতে মানুষ আছে। হতাশ হয়ে পড়ে সে। মন খারাপ করে সাইড হয়ে দাঁড়ায়। রিক্সাটা তার কাছে এসেই থামে। মোহনা ভালোভাবে খেয়াল করতে দেখে রিক্সায় আর কেউ না, লরিন। তাকে দেখে মোহনা 2 হাত বুকের উপর ভাঁজ করে বিরক্ত সুরে বলে, আপনি? হ্যাঁ, উঠে পড়ো। না, আমি আপনার সাথে যাব না। শুধু শুধু এখানে দাঁড়িয়ে থেকে কি করবে? এখানে এখন গাড়ি পাবে না। চলো আমার সাথে, তোমাকে আমি নামিয়ে দিয়ে চলে যাব। মোহনা ভেবে আর কোনো উপায় বের করতে পারল না। লরেনের সাথে না গেলে তাকে এখানেই দাঁড়িয়ে থাকতে হবে। কোনো উপায়ন্তর না পেয়ে লরেনের পাশে রিকশায় উঠে বসলো সে। রিকশা অতঃপর চলতে আরম্ভ করলো। দুজনেই খুব চুপচাপ। ফাঁকা রাস্তায় খুব একটা গাড়ি নেই। মেশিনের রিকশাটা তাই খুব ছুটছে। মোহনা খোলা চুল বাতাসে তালে তালে যেন এক নৃত্যতে মেতেছে। এক পাশে চুল একবার লরেনের মুখের উপর গিয়ে পড়ছে। মোহনা সেগুলোকে দ্রুত গুছিয়ে নিলেও বাতাসের বেগে সে আটকাতে পারছে না। এক পর্যায়ে চুলগুলো সব এক পাশে নিয়ে এলো। লরেন তখন ভ্রু কুঁচকে বলল, চুলগুলোকে কি একটু স্বাধীনতা দেওয়া যায় না? মোহনা বুঝল না। প্রশ্নসূচক দৃষ্টিতে তাকালে লরেন বলে, বুঝুনি, থাকার বুঝতে হবে না। মোহনা কিছুক্ষণ বিরক্ত চোখে চেয়ে থেকে চোখ সরালো। লরেন পুনরায় বলল,
আচ্ছা, তোমার বাবার অ্যাক্সিডেন্ট কীভাবে হয়েছিল? জানি না, এই ব্যাপারে এখনো বাবার সাথে কথা হয়নি। লরেন আর কোনো প্রশ্ন করল না। রিক্সা তার গন্তব্যে এসে থামে। মোহনা নেমে এবার জোর করেই ভাড়াটা দিয়ে দেয়। এতে লরেন খুব রেগে যায়। সে আর সেই রিক্সা দিয়ে যায় না। মোহনার সাথে কোনো কথা না বলেই সোজা রাস্তায় হাঁটা ধরে। লরেনের এমন ব্যবহারে মোহনা খুব অবাক হলেও ব্যাপারটা খুব একটা আমলে না নিয়ে সে ভিতরে চলে যায়। মোহনা কেবিনে গিয়ে দেখলো তার বাবা খেয়ে দিয়ে ঘুমাচ্ছে। মা আর বোন তার জন্য অপেক্ষা করছিল। সে আসলে একসঙ্গে খাবে বলে। খাওয়া শেষ করে মোহনা মাকে সাহায্য করে সব কিছু গুছাতে। কাজ করতে করতেই মাকে সে জিজ্ঞাসা করে, আম্মু, বাবার অ্যাক্সিডেন্টটা কিভাবে হয়েছিল? বাবা কিছু বলেছে? রিক্সা দিয়ে বাস স্ট্যান্ডে যাওয়ার সময় নাকি একটা ছোট্ট ট্রাক এসে পেছন থেকে জোরে ধাক্কা দেয়। তোর বাবা তাল সামলাতে না পেরে ডিরেক্ট গিয়ে রাস্তায় পড়েন, আর জোরে পড়ার কারণে মাথায় অনেক ব্যথা পান। রাস্তায় নাকি অনেক রক্ত গিয়েছে। পরে সেই রিক্সাওয়ালা সহ আরও কিছু লোক ওনাকে হসপিটাল নিয়ে আসেন। আর ওই ট্রাক ড্রাইভার, ও কি কেউ ধরতে পারেনি ও কেন ধাক্কা দিল? সে কি আর দাঁড়িয়েছে নাকি? ধাক্কা দিয়েই পালিয়ে গেছে। ওর নামে মামলা করতে হবে আম্মু। এইভাবে কে গাড়ি চালায়? দেখে শুনে চালাবে না? আমি ওর নামে থানায় মামলা করব। থাক মা, এখন আর এত ঝামেলা করে কোনো লাভ হবে না। আল্লাহ যে তোমার বাবাকে সুস্থ করে দিয়েছেন, সেটাই আমাদের জন্য অনেক। মোহনার সেই ট্রাক ড্রাইভারের ওপর খুব রাগ হয়। সামনে পেলে হয়তো খুব গালানি দিত। ওই লোকের ছোট্ট ভুলের জন্য আর একটু হলেই সে তার বাবাকে একেবারের জন্যই হারিয়ে ফেলেছিল। কি ভয়ানক ব্যাপার! ভাবতেই তার বুক মোচড় দিয়ে ওঠে। পরদিন মাহবুব সাহেবকে নিয়ে হসপিটাল থেকে সবাই বাসায় ফিরে। ঈশা আর রাফাতের সাথে সেখানে লরিনও ছিল, যাকে মোহনা একটু পরপর চোখ রাঙিয়ে বলছিল বাসা থেকে চলে যাওয়ার জন্য। কিন্তু লরিন তার বাবার সাথে যে আড্ডা জড়িয়েছে, মনে হচ্ছে না সে এত সহজে যাবে। মোহনার যেমন এতে বিরক্ত লাগছে, অন্যদিকে আবার ভয়ও করছে। হুট করে লরিন আবার সব কিছু বলে না দেয়। ওর যা ঠোঁট কাটা স্বভাব, ভুল করেও যদি কিছু বলে ফেলে তাহলে মোহনা শেষ। একসঙ্গে সবাই দুপুরে খাওয়া দাওয়া করছে। সকাল থেকে দুপুর এই পুরোটা মোহনা বেশ বিস্ময় নিয়ে লরেনকে দেখছিল। লরেনের ব্যবহারে যেন সে কমে কমে কেবল মুগ্ধই হচ্ছিল। ছেলেটা কি সুন্দরভাবে সবার সাথে মিশে গিয়েছে, যেন এটা তারই পরিবার। মাহিয়ার সাথে কি তার দুষ্টুমি! তার গম্ভীর আর রাগী বাবাটাও যেন লরেনকে বেশ পছন্দ করলেন। এত সহজে আজ অবধি কেউ ওনার পছন্দের পাত্র হতে পারেনি। তবে লরেন ক্ষণিকের মাঝেই তার সুহৃদ হয়ে উঠল। খাওয়া দাওয়া শেষ, ড্রয়িং রুমে গিয়ে আবার সবাই বসলো। মোহনা তখন ড্রয়িং রুমের দরজার সামনে উঠিয়ে দিয়ে দেখার চেষ্টা করে লরেন কী করছে। দেখলো তাদের আড্ডা আবারও জমে উঠেছে। মোহনা লরেনকে ইশারা দিতে চাইল, কিন্তু লরেন তার খোশ গল্পে এত ব্যস্ত যে মোহনাকে দেখার সময় নেই তার। বাবার সামনে জোরে যে ডাকবে সেই সুযোগও পাচ্ছে না। পেছন থেকে ঈশা এসে ফিসফিসিয়ে বলল, কিরে, ব্যাটা তো তোর শ্বশুর মশাই কি ভালোই হাত করে নিচ্ছে। মোহনা চোখ রাঙিয়ে বলে, বাজে বকিস না তো। এই রাফাতকে মেসেজ দিয়ে আমার রুমে আসতে বল। ও মা, এখান থেকে ডাকলেই তো হয়। না, বাবার সামনে এখন ডাকা যাবে না, তুই ওকে মেসেজ দে। আচ্ছা ঠিক আছে, দিচ্ছি। ঈশা রাফাতকে মেসেজ দিল। রাফাত সেটা সিন করলো না। ফোন তো তার হাতে নেই, পকেটে। সেও এখন বেশ আড্ডায় মেতেছে। ছেলে মানুষ, খেলা বিষয়ে আলোচনা বেশ পছন্দ করে। মোহনাও দরজার সামনে থেকে নড়ছে না, আড়াল থেকে তাদের সব কথাবার্তা শোনার চেষ্টা করছে। কথা তালে তালে মোহনার বাবা হঠাৎ লরেনকে জিজ্ঞেস করলেন, তোমাদের দেশে এত ইউনিভার্সিটি থাকতে তুমি এখানে এসে কেন ভর্তি হলে? আমি তো আরো ভাবছিলাম মোহনাকে মাস্টার্সের জন্য লন্ডন পাঠাবো। তোমাদের এখানের ইউনিভার্সিটি অফ লন্ডন তো বেশ ভালো পড়াশোনার জন্য। আমার তো খুব ইচ্ছা মোহনাকে এটাতেই ভর্তি করব। অনার্সে ইচ্ছা ছিল, তবে কোনো কারণবশত হয়ে ওঠেনি। তা তুমি এত ভালো ভালো ইউনিভার্সিটি ছেড়ে এখানে এলে যে? তোমার মা বাবা কেউ কি বাংলাদেশি? বাবার প্রশ্ন শুনে মোহনার পিলে চমকে ওঠে। এখনই সব সত্য বেরিয়ে যাবে। এই হাদারাম সব সত্যি বলে দেবে নিশ্চিত। এখনই একে না সরালে কেল্লা ফতে। মোহনা আর দেরি না করে এক ছুটে রুমে ঢুকে পড়ে। কি বলবে ভাবতে ভাবতে বলে, লরেন ভাইয়া।
আপনার না 4টার দিকে একটা ক্লাস আছে? এই দেখুন 4টা বাজতে চললো। আপনার এখনই যাওয়া উচিত, না হলে ক্লাস মিস হয়ে যাবে। লরেন হতভম্ব। সে ঠিক শুনছে তো? মোহনা তাকে ভাইয়া বলছে। সিরিয়াসলি? লরেনের চোখে মুখে আষাঢ়ের মেঘ ঝুমতে শুরু করে। এত বিষণ্ণ তাকে আগে কখনো দেখা যায়নি। সে যেন এটা হজম করতে পারছে না। মোহনা তাকে বাসা থেকে বের করার জন্য শেষ পর্যন্ত ভাইও ডাকলো। ব্যাপারটায় লরেনের খুবই মনক্ষুণ্ণ হলো। সে সঙ্গে সঙ্গে উঠে দাঁড়িয়ে বলল, ও হ্যাঁ, আমি ভুলে গিয়েছিলাম। আঙ্কেল, আমার এখন একটা ক্লাস আছে, আমার যেতে হবে। আপনি আপনার খেয়াল রাখবেন। আসি, আসসালামু আলাইকুম। তারপর সে বেরিয়ে যাওয়ার আগে মোহনার দিকে একবার চেয়ে পড়ল। আন্টিকেও সালাম দিও। তারপর সে আর দ্বিতীয় কোনো কথা না বলে বেরিয়ে গেল। আশ্চর্য! মোহনা বোকার মতো চেয়ে রইল কেবল। কি থেকে কি হয়ে গেল বুঝতে তার বেশ কিছুক্ষণ সময় লাগলো। ছেলেটা তার উপর আবারও খেপেছে, কিন্তু এইখানে তার কি দোষ? সে তাকে এভাবে বিদায় না করলে তো এক্ষুনি সব ফাঁস হয়ে যেত। তবে ভাইয়া ডাক্তার সত্যি বেচারার একেবারে কলিজায় গিয়ে লিখেছে। সেও তো কম হাদারাম না। একবার বুঝলো না, বাবার সামনে বললে ভাইয়া ডেকেছে। মোহনা জোরে নিঃশ্বাস ছাড়ে। যাকে ও যা খুশি ভাবুক, তাতে তার কি। মোহনা চলে আসতে নিলে মাহবুব সাহেব তাকে ডাকলেন। মোহনা ফিরে বলল, বাবা কিছু বলবে? মাহবুব সাহেব গম্ভীর সুরে বললেন, ছেলেটাকে তো এক কাপ চাও খেতে দিলে না, এত তাড়া দিয়ে বের করে দিলে কেন? মোহনা ইতস্তত কণ্ঠে বলল, বাবা আমি ওনাকে তাড়া দেইনি তো। ওনার এখন ক্লাস আছে, সেটাই বলেছি শুধু। ক্লাসটা বোধহয় খুব জরুরি ছিল, তাই হয়তো নিজে এত তাড়াহুড়ো করে বেরিয়ে গেছেন। সমস্যা নেই, আবার অন্য একদিন আসতে বলবনি। ঠিক আছে। রুমে ফিরে এসে স্বস্তির নিঃশ্বাস পেলে মোহনা। উফ, বাবাও যেভাবে প্রশ্ন করে তার তো দম বন্ধ হয়ে যাওয়ার উপক্রম হয়। সে বিছানায় গিয়ে ঈশার পাশে বসলো। তখনই মাহিয়া বেলকনি থেকে ছুটে এসে রাগ দেখিয়ে বলতে লাগলো। ভাইয়া আর একটু থাকলে কি হতো? হ্যাঁ, মোহনা ধমক দিয়ে বলল, এত ভাইয়া ভাইয়া করছিস কেন? মনে হচ্ছে যেন ও তোর মায়ের পেটের ভাই। মাহিয়া নাক মুখ পুড়ে অভিমানের সুরে বলল, মায়ের পেটের ভাই হলে ভালোই হতো। ভাইয়া খুব ভালো, তোমার মতন এত ঝগড়াটে না। কি সুন্দর কথা বলে, একটুও রাগ নেই। আহা, প্রথম দেখাতেই এত কিছু বুঝে গেলি? শোন, অপরিচিত মানুষের সাথে সবাই এমন সুন্দর করে কথা বলে। আর সবচেয়ে বড় কথা হলো, তুই যদি ওর বোন হতি তাহলে তুই জীবনেও ওর এত প্রশংসা করতে পারতি না। স্বাভাবিকভাবেই মানুষের নিজের ভাই বোন ব্যতীত পৃথিবীর অন্য সব ভাই বোনকে পছন্দ করে। আর কি ওর রাগ নেই বলেছিলি? বেটা মিচকা শয়তান, ওর শয়তানি পেটে পেটে মানুষের সামনে একেবারে দুধে ধোয়া তুলসী পাতা হয়ে যায়। মাহিয়া খুব রাগ দেখিয়ে বিছানার অপর প্রান্তে গিয়ে বসলো। ফ্যাচ ফ্যাচ করতে করতে বলল, হ্যাঁ, যেন উনি খুব ভালো, পৃথিবীতে আর কোনো ভালো মানুষ নেই। বেচারা ভাইয়ার মুখটা কি চুপসে ছিল জানো? নিচ থেকে আমাকে হাত নাড়িয়ে বাই বলেছে। হাসি আসছিল না, তাও আমাকে দেখে জোর করে হেসেছে। তুমি নিশ্চয়ই ভাইয়াটাকে খুব কষ্ট দিয়েছো, তাই ভাইয়াটার মুখটা অমন হয়ে গিয়েছে। বোনের ক্যাচাল শুনতে শুনতে মোহনা বিরক্ত হয়ে কানে হাত দিয়ে বসে। উফ, মেয়েটার মায়া যেন উপচে পড়ছে। কই, এত মায়া তো কোনোদিন তার জন্য দেখায়নি। আজ লরেনের জন্য যেন বুক ছিঁড়ে যাচ্ছে তার। যত সব অদ্ভুত বিষয়। বিকেলের দিকে ঈশা আর রাফাত তো তাদের বাড়িতে ফিরে যায়। ওরা চলে যাবার পর মোহনা আর মাহিয়া ঘুমিয়ে পড়ে। বেশ অনেকটা সময় দুজনে ঘুমায়। প্রায় রাত 8টার দিকে তাদের ঘুমের ইতি ঘটে। মাহিয়া একটু আগে উঠে যায়। সে ঘুম থেকে উঠেই মোহনার ফোনটা আস্তে করে হাতে নেয়। গোপনে ভাবে কিছু একটা করবে, কিন্তু তার সেই উদ্দেশ্য সফল হবার আগে মোহনার ঘুম ভেঙে যায়। তাকে দেখেই মাহিয়া দ্রুত ফোনটা রেখে দৌড়ে ওয়াশরুমে চলে যায়। মোহনাও আর ঘুমের ঘরে ব্যাপারটা বুঝতে পারেনি। রাতের খাবার শেষ করে মাহবুব সাহেব সকলকে তার রুমে যেতে বললেন। কি যেন জরুরি কথা বলবেন। তার আদেশ মতো সবাই তার রুমে গেল। মাহবুব সাহেব বিছানায় হেলান দিয়ে বসলেন। তার হাত পায়ে ব্যান্ডেজ খোলা হলেও মাথাটা এখনো খোলা হয়নি। মাহিয়া আর মোহনা বাবার পায়ের নিচে বসলো। তাদের মা আলমারির সামনে দাঁড়িয়ে কাপড় ভাঁজ করছিলেন। মাহবুব সাহেব কিছুক্ষণ ভাবুক মনে বসে থেকে অতঃপর বললেন, মোহনা, কাল কি তোমার ক্লাস আছে? জি বাবা, আছে তো। কালকে তোমার ভার্সিটিতে যাওয়ার দরকার নেই। মোহনা বেশ অবাক হলো। বাবা তাকে ভার্সিটিতে যেতে বারণ করছে? সে বিস্ময় নিয়ে বলল, কেন বাবা, কালকে কিছু আছে?
হ্যাঁ, কাল আমাদের বাসায় মেহমান আসবেন, তুমি কাল বাসায় থেকো, মাকে কাজে সাহায্য করতে পারবে। মাহিয়া ভীষণ উৎসুক কণ্ঠে জিজ্ঞেস করলো। কারা আসবে বাবা? তোমার অরূপ ভাইয়া আর তার মা বাবা। মাহিয়া খুব খুশি হলো। অরূপ ভাইয়া তাকে ভীষণ ভালোবাসে। বিদেশ থেকে আসার সময় নিশ্চয়ই তার জন্য অনেক কিছু নিয়ে এসেছে। সে তো সেই খুশিতে আজ রাতে আর ঘুমোতে পারবে না। সকাল থেকে মোহনা কাজ করে যাচ্ছে। পুরো বাসা পরিষ্কার করে একেবারে চকচকে করে ফেলেছে। এখন গিয়েছে রান্নাঘরে। লায়লা বেগমের রান্নাও প্রায় শেষের দিকে। মোহনা একটা ছুরির সাথে শসা, টমেটো, পেঁয়াজ আর মরিচ নিয়ে কাটতে বসেছে। সে খুব ভালো সালাদ বানাতে পারে। লায়লা বেগম মোহনাকে তাড়া দিয়ে বললেন, তাড়াতাড়ি এসব কাজ সেরে গুছলে যা, ওরা কিন্তু কাছাকাছি চলে এসেছে, আর বেশিক্ষণ লাগবে না। মার কথা মতো মোহনা তাড়াতাড়ি হাত চালালো। কাজ সব শেষ করে গোসলে ঢুকে পড়ল সে। মাহিয়া আগে আগে গোসল করে একেবারে তৈরি। গোলাপি রঙের একটা টপস পরেছে। তার কাঁধ পর্যন্ত ছোট ছোট চুলগুলো এখনো আধ ভেজা। বেলকনিতে দাঁড়িয়ে সে অপেক্ষা করছে। গোলাপ গাছের গোলাপি গোলাপটার মতোই তাকে মিষ্টি লাগছে, যেন কিশোরী বয়সের এক ফুটন্ত গোলাপ। মোহনা গোসল শেষ করে এসে দেখলো তার মা আলমারি খুলে কি যেন খুঁজছে। মোহনা মার কাছে গিয়ে জিজ্ঞেস করলো, কি খুঁজছো আম্মু? লায়লা বেগম ঘুরে তাকালেন মোহনার দিকে। তার আপাত মস্তক একবার পরখ করে বললেন, এটা কি পরেছিস? এই লাল জামদানিটা পর, এটাকে তো খুব মানাবে। কিন্তু মা, এটা তো আমি বাইরে গেলে পরি। এটা এখন ঘরে পরার কি দরকার? আর তাছাড়া জামাটা খুব ভারী। আমি যেটা বলছি সেটাই কর। মেহমান আসছেন, এসব পরে যাবি নাকি? যা তাড়াতাড়ি গিয়ে চেঞ্জ করে আয়। মোহনার দ্বিমত পোষণ না করে জামা নিয়ে আবার ওয়াশরুমে গেল। সব কিছু গোছগাছ শেষ। মাহবুব সাহেব বললেন ওনারা চলে এসেছেন, আর হয়তো 5 মিনিট লাগবে। উনি মোহনা আর মাহিয়াকে গেটের বাইরে গিয়ে অপেক্ষা করতে বললেন। মোহনা বাবার কথা মতো মাথায় ওড়না দিয়ে বের হতে নিলেই লায়লা বেগম তার কাছে ছুটে গেলেন। বললেন, আরে মেয়ে, একটু লিপস্টিক দিতে পারিস না? কেমন জানি মরা মরা লাগছে। মোহনা মায়ের কথা শুনে একটু বিরক্ত হলো। মুখ কুঁচকে বলল, ও আম্মু, আবার লিপস্টিক কেন? জামাটা পরেই অস্বস্তি লাগছে, তুমি আবার বলছো লিপস্টিকের কথা? আমি এমনিতেই ঠিক আছি। লায়লা বেগম শক্ত গলায় বললেন। তোমাকে কিছু বলাও দায়, যাও, এভাবেই যাও। মোহনা এইভাবেই গেল। মাহিয়াও তার পিছনে পিছনে নাচতে নাচতে বাইরে গিয়ে দাঁড়ালো। বেশ অনেকক্ষণ দুই বোন অপেক্ষা করলো, কিন্তু মেহমানের কোনো নামগন্ধ নেই। এক পর্যায়ে মোহনা খুব বিরক্ত হয়ে ওঠে। 5 মিনিটের কথা বলে 5 ঘন্টা লাগাচ্ছে। মাহিয়াকে থাকতে বলে সে চলে আসতে নিচ্ছিল। ঠিক সেই সময় পিছন থেকে গাড়ির শব্দ পায় সে। সঙ্গে সঙ্গেই মাহিয়া লাফিয়ে উঠে বলে, আপু চলে এসেছে? মোহনা তাকিয়ে দেখে একটা কালো প্রাইভেট কার ঠিক তাদের সামনে এসে থেমেছে। তারপর গাড়ির ড্রাইভিং সিটের দরজাটা খুলে একজন সুদর্শন পুরুষ নেমে আসে, যাকে দেখেই মাহিয়া অরূপ ভাইয়া বলে চিৎকার দেয়। পিছনের দরজা খুলে অরূপের মা বাবা বেরিয়ে আসেন। এবার মোহনা তাদের কাছে এগিয়ে যায়। অরূপের মা বাবাকে সালাম দিয়ে সৌজন্য সাক্ষাতের পর্ব মেটায়। অরূপের মা বাবা মোহনা আর মাহিয়াকে দেখে ভীষণ খুশি হন। অনেক দিন পর মেয়েগুলোকে তারা দেখেছেন। মোহনা তাদের নিয়ে বাসার ভিতরে আসে, আর মাহিয়া ইতিমধ্যেই অরূপের সাথে গল্প জুড়ে দিয়েছে। বাসার ভিতরে ঢোকার সঙ্গে সঙ্গে লায়লা বেগম সাদরে তাদের গ্রহণ করে নেন। মাহবুব সাহেবও আস্তে আস্তে রুম থেকে বেরিয়ে আসেন। ওনার বাল্যকালের বন্ধু আবদুল্লাহ গিয়ে ওনাকে জড়িয়ে ধরলেন। কতদিন পর তাদের দেখা। ব্যস্ততার চাপে যেন এই সম্পর্কের অস্তিত্ব বিলীন হতে চলেছিল। দুই বন্ধুর আলিঙ্গনে যেন পুরনো সেই প্রশান্তি আবার ফিরে আসে। সবাইকে নিয়ে তিনি ড্রয়িং রুমে বসালেন। লায়লা বেগম রান্নাঘরে গেলেন শরবত আর হালকা নাস্তার আয়োজন করতে। মোহনা মায়ের পিছন পিছন রান্নাঘরে আসে। লায়লা বেগম সব নাস্তা একটা ট্রেতে সাজিয়ে দিয়ে মোহনাকে বললেন ভিতরে গিয়ে দিয়ে আসতে। মোহনা মায়ের কথা মতো ট্রে নিয়ে আবার ড্রয়িং রুমে গেল। টি টেবিলের উপর নাস্তাগুলো রেখে চলে আসতে নিলে অরূপের মা তুমি তার হাত এখানে ধরে বসো মা। বললেন, তুমি কোথায় যাচ্ছ মা? বসো, আমাদের সাথে নাস্তা করো। মোহনা স্মিত হেসে মহিলাটির পাশে বসলেন। যদিও তার খুব অস্বস্তি লাগছিল, তাও খুব স্বাভাবিকভাবে বসে থাকার চেষ্টা করলো। অন্যদিকে তার বোন মাহিয়া অরূপের সাথে বকবক করেই চলেছে, যেন তাদের কতদিনের চেনা পরিচয়। তার মধ্যে কোনো জড়তাই নেই, কত ফ্রিলি সে কথা বলতে পারছে। এই একটা সুবিধা এক্সট্রোভার্ট হওয়ার।
কিছু করতে গেলে এত অস্বস্তি লাগে। বড়রা সবাই কথা বলছে, মোহনা তাদের মাঝে বসে বসে খুব বোর হচ্ছিল। মোহনার মা তখন মোহনাকে উদ্দেশ্য করে বললেন, মোহনা যাও, অরূপকে নিয়ে তোমার রুমে যাও। মাহিয়া কিরে অরূপের মোহনা, পাশ তোর থেকে চোখ উঠে মুখ এত দাঁড়িয়ে বলল। হ্যাঁ হ্যাঁ ভাইয়া চলো, আমাদের রুমে চলো। তারা সবাই মোহনার রুমে গেল। অরূপ রুমের আশপাশ একবার দেখে বিছানায় গিয়ে বসলো। এতক্ষণে সে মোহনার দিকে তাকিয়েছে। প্রসন্ন হেসে মোহনাকে জিজ্ঞেস করলো। কেমন আছো মোহনা? মোহনা তার দিকে চেয়ে মুচকি হেসে বলল, জি ভালো, আপনি কেমন আছেন? আমিও ভালো আছি। তা তোমার পড়াশোনা কেমন যাচ্ছে? কোন ইয়ারে আছো এখন? 3rd ইয়ার। ও, প্রায় তো শেষের দিকে। তারপর কি প্ল্যান? মাস্টার্স করবে নাকি চাকরির জন্য অ্যাপ্লাই করবে? আমার ইচ্ছে মাস্টার্সের জন্য দেশের বাইরে যাব, বাবারও তাই ইচ্ছে। এখন দেখা যাক কি হয়। ভালোভাবে প্রিপারেশন নাও। মোহনা কিছুক্ষণ চুপ থেকে বলল, আপনি কি একেবারের জন্য চলে এসেছেন? আপাতত এখানেই আছি, বাবার ব্যবসা দেখতে হবে। পর যদি মনে হয় মায়ের পছন্দ তখন আবার যাব। এই পুরো ও বাগানটা আচ্ছা। মায়ের। মোহনা তারপর আর কোনো কথা খুঁজে পেল না। আর মাহিয়া, তার মুখ তো থামছেই না। সে যে কত কিছু বলছে, কত কিছু দেখাচ্ছে। অন্যদিকে মোহনা কেবল বসে বসে তার বোনের চঞ্চলতা দেখছে। দুপুরের খাওয়া শেষ করে মাহিয়া, অরূপ আর মোহনা ছাদে গেল। মাহবুব সাহেব তার বন্ধু আবদুল্লাহকে নিয়ে বসার ঘরে বসলেন। আবদুল্লাহ সাহেব সোফায় 2 হাত ছড়িয়ে আরাম করে বসলেন। পান খাওয়া লালচে মুখে প্রশস্ত হাসলেন। তারপর গলা ছেড়ে বললেন, তা বন্ধু, সম্পর্কের নতুন নাম কবে দিবি? এবার তো উপযুক্ত সময় চলে এসছে, আর কত অপেক্ষা করতে হবে? মাহবুব সাহেব হাসলেন। বন্ধুর কাঁধে হাত রেখে উচ্ছ্বাসে বললেন, না না দোস্ত, আর অপেক্ষা করাবো না। এবার দিনক্ষণ দেখে ডিরেক্ট 4 হাত এক করে দিয়ে তবেই স্বস্তির নিঃশ্বাস ফেলবো। সন্ধ্যার দিকে মেহমানরা চলে গেলেন। সবাই চলে যাওয়ার পর মোহনা ফ্রেশ হয়ে এসে বিছানায় গিয়ে একটু হেলান দিয়ে বসে। কিছু একটা নিয়ে তার চিন্তা হচ্ছে। সে ছাদ থেকে নামার পর থেকেই খেয়াল করছে তার অরূপের মা বাবা কি একটা নিয়ে যেন খুব সতর্কভাবে কথা বলছেন। কেমন একটা যেন চঞ্চলতা ভাব তাদের মধ্যে। কি নিয়ে এত শোরগোল মোহনা তখন বুঝতে পারেনি। পরে মাকে জিজ্ঞেস করেছিল, তবে মাও তাকে তেমন কিছু বলেনি। ব্যাপারটা পুরোপুরি অস্বাভাবিক না হলেও একটু চিন্তা তার হচ্ছেই। মাহিয়া ধপ করে তার সামনে এসে বসলো। 2 হাত ছড়িয়ে উল্লাসিত কণ্ঠে বলল, আজকে কি সুন্দর একটা দিন কাটিয়েছি, উফ। আর অরূপ ভাইয়া তো ঝাক্কাস একটা মানুষ, দেখো কত কিছু আমার জন্য নিয়ে এসেছে। মাহিয়ার জন্য অরূপ সত্যি সত্যি অনেক কিছু এনেছে। মেকআপের জিনিস মাহিয়ার বরাবরই পছন্দ, তাই এক গাদা মেকআপ এনেছে অরূপ। সাথে তো চকলেট আছেই। তবে মোহনার জন্য সে একটা অদ্ভুত জিনিস এনেছে, একটা ছোট ডায়েরি আর একটা কলম। তবে কলমটা একটা বিশেষত্ব হলো এটা দিয়ে লিখলে সেই লেখা খালি চোখে দেখা যায় না। সেই লেখা দেখতে হলে ওই কাগজটাকে আগুনের উপর ধরতে হবে। এত কিছু থাকতে এটাই কেন দিল কে জানে। এসব জিনিস দিয়ে সে কি করবে? মোহনা এসব প্রথমে দেখেছিল একবার সিআইডিতে। কাগজে কিছু লেখা থাকে না, অথচ আগুনের কাছে নিলেই ফড়ফড়িয়ে সব স্পষ্ট হয়ে যায়। সে কি আশ্চর্যই না হয়েছিল প্রথম এটা দেখে। এখন আগের কথা ভেবে সে মনে মনে হাসে। তারপর সেই ডায়েরি আর কলমটা হাতে নিয়ে কিছুক্ষণ মনোযোগ দিয়ে দেখে। তারপর কী ভেবে ডায়েরিটা খুলে মাঝের একটি পাতা বের করে কিছু লিখতে আরম্ভ করে। সামনে থেকে মাহিয়া একটু উকিঝুঁকি মারে দেখার জন্য। তা দেখে মোহনা হেসে বলে, দেখ দেখ, যত খুশি দেখ। মোহনা জানে মাহিয়া কিছুই দেখছে না। ইনফ্যাক্ট সে নিজেও কিছু দেখছে না, আন্দাজের উপর লিখে যাচ্ছে কেবল। কি জানি কি লিখলো। লেখা শেষ করে ডায়েরিটা বন্ধ করে কলম সমেত আলমারিতে রেখে দিল। আবার কোনো একদিন হয়তো খুলে দেখবে। রাতে মাহিয়া আর মোহনা তাড়াতাড়ি শুয়ে পড়ে। মোহনা সারাদিন একটু বেশি কাজ করেছে, তাই শুতে শুতে ঘুমে তলিয়ে যায় সে। তবে মাহিয়ার তখনও ঘুম আসে না। জেগে জেগে কি করবে বুঝতে পারছে না। ঘুমন্ত বোনের গায়ে এক পা তুলে ফ্যানের দিকে চেয়ে চেয়ে ভাবে কি করা যায়। ভাবতে ভাবতেই তার হঠাৎ লরিনের কথা মনে পড়ে গেল। সে উঠে তখন আস্তে করে মোহনার ফোনটা নিয়ে লরিনকে একটা টেক্সট দিল। মেসেজে লেখা ছিল, সরি,
মোহনার নাম্বার থেকে এমন একটা মেসেজ দেখে লরিন তো আকাশ থেকে পড়ল যেন। সে সঙ্গে সঙ্গেই রিপ্লাই দিল। হোয়াট হ্যাপেন? মাহিয়া লিখল। নাথিং। তারপর মাহিয়া আবার লিখল। আর ও অ্যাংরি উইথ মি? আরেক দফা অবাক হলো লরিন। কেন যেন তার সন্দেহ হলো এটা মোহনা না। সে উত্তরে লিখল। ইউ আর মাহিয়া, অ্যাম আই রাইট? মেসেজটা দেখে মাহিয়ার চোখ মুখ বিরক্তিতে গুজে এলো। সে রিপ্লাই দিল। লরিন একটা হাসির ইমোজি পাঠিয়ে লিখল। তোমার বোন কখনোই আমার সাথে এত সুন্দরভাবে কথা বলবে না। তুমি ধরা পড়ে গিয়েছো মাহিরা। মাহিয়া বিরক্তির একটা ইমোজি পাঠালো। লরিন পাঠালো মুচকি হাসির ইমোজি। তারপর লরিন লিখলো। এখনো ঘুমাওনি কেন? তোমার বোন কি করছে? আপু ঘুমাচ্ছে, কিন্তু আমার ঘুম আসছে না। তোমার বোন জানলে খুব রাগ করবে। আর মেসেজ দিও না, এই মেসেজগুলো ডিলিট করে দাও। আচ্ছা করে দিব। তবে ভাইয়া, আপনি কি সেদিন খুব কষ্ট পেয়েছিলেন? লরিন হালকা হাসির ইমোজি পাঠিয়ে বলল। না, কষ্ট পাওয়ার কি আছে? আমাদের বাসায় আবার কবে আসবেন ভাইয়া? আসবো একদিন সময় করে, আবার আসবো। মাহিয়া খুব খুশি হয়ে লিখলো। আচ্ছা, তাড়াতাড়ি আসবেন। লরিন উত্তরে লিখলো। ঠিক আছে, এবার তুমি ঘুমিয়ে পড়ো। গুড নাইট। লাস্ট একটা কথা জিজ্ঞাসা করবো ভাইয়া? কি বলো? মাহিয়া কিছুক্ষণ ভেবে লিখলো। আপুকে কি আপনি ভালোবাসেন? মেসেজটা দেখে লরিন কিছুক্ষণ নির্বাক চেয়ে রইল মোবাইলের দিকে। উত্তর কি দেবে ভেবে পাচ্ছে না। মেয়েটা ছোট হলেও পাকা ভীষণ। সে ভেবে উত্তর লিখলো। এই যে ম্যাডাম, এত পাকা পাকা কথা না বলে এবার ঘুমান। আপনার আপু জানলে আপনাকে আর আস্ত রাখবে না, সাথে আমার মাথাও ফাটাবে। তাই আপুর হাত থেকে বাঁচতে হলে এখন ঘুমাতে হবে। ওকে, নো মোর মেসেজ। শুভরাত্রি। মেসেজটা দেখে মাহিয়া আর কোনো মেসেজ পাঠালো না। সবগুলো মেসেজ ডিলিট করে ফোনটা বালিশের কাছে রেখে সেও ঘুমিয়ে পড়ল। মোহনা তাড়াহুড়া করে বাস থেকে বের হয়েছে। লেট হয়ে গিয়েছে অনেক। প্রথম ক্লাসটা নির্ঘাত মিস। যখন তাড়াহুড়া করা লাগে তখনই কোনো গাড়ি পাওয়া যায় না, এটাই নিয়ম। মোহনা রেগে গেল খুব। সব রিক্সাওয়ালা কি একসাথে শহর থেকে উধাও হয়ে গিয়েছে? সে উপায়ন্তর না দেখে জোর পায়ে হাঁটতে আরম্ভ করে। কিছুটা পথ সামনে যেতে পিছন থেকে কে যেন তাকে ডেকে ওঠে। সে ফিরে দেখলো ঈশা। ঈশার রিক্সাটা মোহনার সামনে এসে থামে। মোহনা ভ্রুকুচকে জিজ্ঞেস করে। কিরে, তুই ওইদিকে কোথায় গিয়েছিলি? ওই তো একটু সামনে একটা কাজ ছিল, তুই রিক্সায় ওঠ। মোহনা তার রিক্সা উঠে পড়ে। যেতে যেতে মোহনা তার কাছে অরূপের কথা বলে। অরূপের কথা শুনে ঈশার মুখ যেন কেমন কালো হয়ে গেল। তার যেন ঠিক পছন্দ হলো না অরূপ নামক ছেলেটাকে। তবে সে কোনো প্রতিক্রিয়া দেখালো না, কেবল মোহনার কথাই শুনে গেল। একটা ক্লাস শেষ হওয়ার পর সবাই যার যার মতো ক্যান্টিনের দিকে যায়। মোহনা, মাহি আর রাফাতও ক্যান্টিনের দিকেই যাচ্ছিল। তবে পথে মধ্যে তার দিশার গলা পেয়ে থেমে গেল। দিশা যেন ফোনে কার সাথে কথা বলছে। তার স্বর খানিকটা চওড়া, কাকে যেন খুব রাগ দেখিয়ে বলছে। কেন? একটু দেখা করলে কি হয়? তুমি এমন কেন করছো? কেন ওই মেয়ের পিছনে পড়ে আছো? আমাকে কি চোখে পড়ে না? ওর এহেন টাইপ কথা শুনে সবাই বুঝে যায় যে কার সঙ্গে সে কথা বলছে। ঈশা তখন এক ছুটে দিশার পিছনে দাঁড়িয়ে বলে। কিরে, লরিন বুঝি পাত্তা দিচ্ছে না? আল্লাহ জানে দিশা কার কি দাঁতে দাঁত বানিয়েছে। চেপে ঈশার দিকে চাইলো। ঈশা তাকে চোখ টিপ মেরে হাসতে হাসতে সেখান থেকে চলে যায়। ক্যান্টিনে বসে বলে। দেখেছিস, আমাদের দিশা এখন সব ছেড়ে বিদেশির পিছনে পড়েছে। মোহনা ভারী নিঃশ্বাস ছেড়ে বলে। ভালোই হয়েছে, অন্তত ওই মহান পুরুষ আমার ঘাট থেকে তো নামবে। ঈশা বিরক্ত নিয়ে বলে। হ্যাঁ, তুই এতদিনে পাত্তা দিচ্ছিস না, আর ওদিকে একজন তার জন্য শহীদ হয়ে যাচ্ছে। রাফাত মাঝখান থেকে বলে। এই জন্যই বলে এক এক মানুষের মন এক এক রকম। তোমার যাকে ভালো লাগবে না, কি বলছে আবার তাকে পাগলের মতো ভালোবাসবে। এটাই প্রকৃতি। আচ্ছা হয়েছে হয়েছে, এইসব প্রাকৃতিক জিনিসপত্র সাইডে রেখে আপাতত 2টা কফি অর্ডার কর। মাথা ধরেছে, কফি খেতে হবে। বিকেলের দিকে মোহনা বেলকনিতে বসে গুনগুন করে গান গাইছিল আর তার ফুলগুলো দেখছিল। হঠাৎ তখন তার ফোনে টুং করে একটা শব্দ হয়। মোহনা ফোনটা হাতে নিয়ে দেখে একটা নাম্বার থেকে মেসেজ এসেছে, যেখানে লেখা হু ইজ অরূপ। মোহনা চিনে ফেলল লরিনের নাম্বার। কিন্তু সে অরূপের কথা জানতে চাইছে কেন?
আর সে অরূপের কথা জানলই বা কী করে? মোহনা লরিনকে ডিরেক্ট কল করে বসলো। লরিন সেই কল রিসিভ করলে মোহনা তিক্ত সুরে বলল, অরূপের কথা আপনি কি করে জানলেন? কি করে জেনেছি সেটা বড় কথা নয়, বড় কথা হলো এই অরূপটা কে সেটা জানা। হু ইজ হি? আমার বাবার বন্ধুর ছেলে। মোহনা সরাসরি জবাব। লরিন খানিকটা চুপ থেকে বলল, তোমার বাবা আমার সাথে তোমার বিয়ে দিবে না তো? মোহনা গলার স্বর এবার চওড়া করে বলে, আপনাকে কে বলেছে ওনার সাথে বাবা আমার বিয়ে দিবে? আর যদি দেয়ও তাতেও বা আপনার কি? লরিন চাপা সুরে বলল। তোমার বিয়ে হয়ে গেলে আমার কি হবে? মোহনা বিরক্ত সুরে বলল, আপনিও তখন আপনার দেশের কোনো একজনকে বিয়ে করে সুন্দর সংসার শুরু করবেন। লরিন বিষণ্ণ মনে বলল, ইস, যদি আমার ক্ষমতা থাকতো তবে আমি অবশ্যই আমার মনকে কন্ট্রোল করতে পারতাম, কিন্তু আফসোস আমার সেই ক্ষমতা নেই। চাইলেই পারবেন, মন আপনার, সেটাকে কন্ট্রোল করার ক্ষমতা আপনার থাকতে হবে। নয়তো সেই মন বারবার ভুল কাজ করে বসবে, পরে তো তার জন্য আপনাকে পস্তাতে হবে, তাই না? তাই আগে থেকে মনকে কন্ট্রোল করতে শিখুন। লরিন দীর্ঘশ্বাস ছাড়ল। কিছু হারিয়ে ফেলার তীব্র যন্ত্রণা তাকে ভীষণভাবে আঘাত করছে। মোহনার প্রতি তার এক অন্তরিক্ষ মায়া, সেই মায়া কাটিয়ে ওঠার মতো ক্ষমতা তার নেই। ভাবলেই তো বুক ধড়ফড় করে, মন বিষিয়ে ওঠে। সাধারণ একটা মেয়ের প্রতি এত কেন আকৃষ্ট তার? কেন এত মায়া? মায়ার এই তীব্রতা থেকে সে কিভাবে তার মনকে উদ্ধার করবে, সেই উপায় তার আজও জানা নেই। তবুও যদি কোনোদিন মোহনা অন্য কারো হয়ে যায় তবে সে অবশ্যই খুব কষ্ট পাবে। বুক তার সেদিন নিশ্চয়ই তীব্র ব্যথায় কুঁকড়ে উঠবে। লরিনের নীরবতা দেখে মোহনা বলে, আর কিছু বলার আছে আপনার? লরিন কিছুটা সময় নিয়ে কম্পিত সুরে বলে, তোমাকে হারিয়ে ফেলার কথা ভাবলে আমার বুকে ব্যথা হয় মোহনা। লরিনের এই সুরে বিষাদ স্পষ্ট, যেন মোহনাকে না পাওয়ার এক আক্ষেপ ছেলেটাকে কুড়ে কুড়ে খাচ্ছে। কেমন যেন মোহনার মায়া হয় তার জন্য। ছেলেটার অমন মিয়ে যাওয়া স্বর তার মনকে আটকে ফেলেছে যেন। সে দীর্ঘশ্বাস ফেলে। সেই দীর্ঘশ্বাসের প্রতিধ্বনি লরিনও শুনতে পায়। হয়তো সেও বুঝতে পারে মোহনা নিরুপায়। লরিন তাই মিহিসুরে বলে, আমরা কিন্তু অন্তত বন্ধু হতে পারি। মোহনা দ্বিধাহীন সুরে বলল, যদি বন্ধুত্বের খাতিরে সম্পর্কের গভীরতা বাড়ে তখন আপনার সাথে সাথে আমারও কষ্ট হবে লরিন। লরিন হতাশ হয়ে পড়ল। অনেক ভেবে বলল, তেমন কিছু হবে না। আমি কখনো আমাদের বন্ধুত্বে সীমা লঙ্ঘন করব না। যেমন সম্পর্ক তোমার রাফাত আর এশার সাথে, তেমন সম্পর্কই তোমার আমার সাথে থাকবে। মোহনা স্পষ্ট স্বরে বলল, তাহলে আমার বিয়ে হয়ে গেলেও আপনি কষ্ট পাবেন না, বরং এশা আর রাফাত আমার বিয়েতে যেভাবে আনন্দ করবে আপনাকেও ঠিক সেভাবেই আনন্দ করতে হবে। লরিন আবার উত্তেজিত হয়ে পড়ে। বিচলিত সুরে বলে, তাহলে কি তোমার সত্যি অরূপের সাথে বিয়ে ঠিক হয়েছে? তুমি সত্যি ওকে বিয়ে করে ফেলবে মোহনা? মোহনা চোখ বুঝে নিজেকে কিছুটা ধাতস্থ করে বলে, এই তো বিয়ের কথা শুনে অস্থির হয়ে পড়লেন। এবার আপনিই বলুন, আমাদের মধ্যে বন্ধুত্ব কি করে সম্ভব? আপনি পারবেন একজন বন্ধু হিসাবে আমার বিয়েটা হাসি মুখে মেনে নিতে? যদি বলেন পারবেন, তবে আমিও আপনার বন্ধু হতে রাজি। লরিন দোটানায় পড়ে গেল। এর আগে কখনো এমন কঠিন মুহূর্তে সে পড়েনি। কি সিদ্ধান্ত নেবে, কি বলবে? মোহনাকে হারালে যেমন কষ্ট হবে, তেমনি বন্ধু হিসেবে তার বিয়ে দেখাটাও কষ্ট হবে। এত জটিল কেন সব কিছু? এত প্যাচে তার মাথা এখন আর কাজ করছে না। এশাকে ভুল বুঝো না মোহনা, ও বলল, আমার কথা শুনে এসব করেছে। আচ্ছা এখন রাখি, পরে বলবো। লরিন কল কেটে দিল। মোহনা তার ফোনটা পাশে রেখে মনে মনে ভাবতে লাগলো, ইস, যদি ভাগ্য লরিনের সহায় হতো তবে কতই না ভালো হতো। রাত 8টা। মোহনা তার টেবিলে বই খুলে বসে আছে। পড়ায় মনোযোগ দিতে পারছে না। কিছু একটা নিয়ে সে খুব অস্থির। মাহিয়া অন্য টেবিলে গলা ছেড়ে পড়ে যাচ্ছে। পর্যায় সারণীর মৌলগুলো তার টুটস্থ মুখস্থ। তাও কেন এই মেয়ে বারবার রসায়ন বই খুলে এই একটা জিনিসই চিল্লিয়ে চিল্লিয়ে পড়ে কে জানে। মোহনা গালে হাত দিয়ে বোনের দিকে ফিরে তাকায়। বোন তার চোখ বন্ধ করে পড়ে যাচ্ছে। বাহ, মেয়েটা নির্ঘাত A+ পাবে। ওর বয়সে মোহনাও এত পড়েনি, আর তার জন্যই হয়তো অল্প কিছু পয়েন্টের জন্য তার A+ ছুটে গিয়েছিল। যাক, সেই সব নিয়ে সে আর ভাবতে চায় না। আপাতত তার মন আর মস্তিষ্ক অন্য কথা ভাবছে। সে মাহিয়াকে ডেকে
থামাতে বলল। মাহিয়া পড়া থামিয়ে অদ্ভুত চোখে বোনের দিকে চেয়ে বলল। কি হয়েছে? মোহনা কিছুক্ষণ থমিরে বসে থেকে বলল। আমার না এবার এসেকে সন্দেহ হচ্ছে। মাহিয়ার ফর্সা ললাটে চিন্তার ভাঁজ পড়ল। সে বলল। কি নিয়ে? মোহনা হাঁসফাঁস করছে। ঈশাকে সন্দেহ করা মোটেও ঠিক হচ্ছে না, তবে তার অযাচিত মন সেই কথাই মানতে নারাজ। সে বারংবার কেবল বলে যাচ্ছে এশাই সে যে লরেনকে সাহায্য করছে। তবে এই অদ্ভুত সন্দেহের কোনো যুক্তি এখনো মোহনা তলিয়ে পাচ্ছে না। যুক্তিহীন কোনো বিষয় নিয়ে এশাকে সন্দেহ করা অবাঞ্ছনীয়, তবে একেবারে সন্দেহ না করেও থাকতে পারছে না। মাহিয়া যেন বোনের এমন নীরবতায় খুব বিরক্ত হলো। তার পড়া থামিয়ে এভাবে ঘাপটি মেরে বসে থাকার কোনো মানে হয় না। সে আবারও তাই পড়তে আরম্ভ করলো। এবার মোহনা চেতে গেল, রুডো সুরে বলল। আশ্চর্য, একদিনেই সব পড়ে শেষ করে ফেলবি নাকি? তো কি করব? পড়া বন্ধ করে তোমার কথা হাঁ করে তাকিয়ে আছি, কিন্তু তুমি তো কিছুই বলছো না। মোহনা জোরে নিঃশ্বাস নিল, তারপর বলল। বলতে চাইছি আবার চাইছিও না। আসলে আমার এখন মনে হচ্ছে এশাই হয়তো লরেনকে সাহায্য করছে। কি? মাথা খারাপ তোমার? এপু কেন লরেনকে সাহায্য করবে? ও তো তোমার বেস্ট ফ্রেন্ড, ও তোমার সাথে কখনোই এমন করবে না। মোহনা অসহায় গলায় বলল। হ্যাঁ সেটাই তো, আমিও তাই ভাবছি, কিন্তু এশার কিছু ব্যবহারে আমার ওকে সন্দেহ হচ্ছে। আমি বুঝতে পারছি না কি করব। ওই ব্যক্তিকেও খুঁজে পাচ্ছি না, তবে আমি শিওর ওদের কারো মধ্যেই এসব কেউ করছে। দিশার উপর থেকে আপাতত আমার সন্দেহ উঠে গিয়েছে। আর বাকি রাফাত, ওর উপর আমার সন্দেহ হচ্ছে না, কারণ ওর আমার ব্যাপারে কোনো ইন্টারেস্টই নেই। ও সারাক্ষণ এশাই করে, তো এখন সবচেয়ে সন্দেহ বারবার এশার উপরেই যাচ্ছে। তারও অবশ্য কারণ আছে। আজ সকালে আমি এশাকে অরূপের কথা বলেছিলাম। রাফাতও কিন্তু অরূপের ব্যাপারে জানে না, জানে শুধু এশা। ওমা, বিকেলে দেখি লরেন আমাকে মেসেজ দিয়ে অরূপের কথা জানতে চাইছে। এখন তুই বল, লরেন কি করে অরূপের কথা জানলো? মানলাম ও হয়তো আমাদের বাড়ির উপর নজর রাখে, সেই সুবাদে আমাদের বাড়িতে যে মেহমান এসেছে সে হয়তো দেখেছে, কিন্তু এখানে অরূপের নামও কি করে জানলো? আমার তো মনে হচ্ছে এসেই ওকে অরূপের কথা বলেছে, আর তাছাড়া ওর জানার কোনো উপায়ও নেই। মোহনার কথা শুনে মাহিয়া খুব চিন্তায় পড়ল, উদ্বিগ্ন হয়ে আমার বলল। আপু সব কষ্ট দূর কি করে করবে? দাও আল্লাহ। যদি সত্যি সত্যি আপুকে আর এসা কষ্ট আপু দিও না। এত কিছু করে থাকে তখন। মোহনা শক্ত হয়ে বসলো, বলল। কাল আমি ওর সাথে সরাসরি কথা বলবো, আর লুকোচুরি হবে না। এবার যা হবে সামনাসামনি হবে। প্রথম ক্লাস শেষ করেই মোহনা ঈশাকে নিয়ে মাঠে গেল। ঈশা মোহনার ব্যবহারে কেন যেন খুব অবাক হচ্ছে। মেয়েটা সকাল থেকেই তার সাথে খুব অদ্ভুত ব্যবহার করছে। ভার্সিটিতে আসার পর থেকে কেমন চুপচাপ, তার সাথেও খুব একটা কথা বলেনি, এখন আবার তাকে এভাবে মাঠে নিয়ে এলো। এইসব কিছুর পিছনে নিশ্চয়ই কোনো গুরুতর কারণ আছে। মাঠের এক কোণে যেখানে মানুষের আনাগোনা কম, সেই জায়গাটায় মোহনা ঈশাকে নিয়ে দাঁড়ালো। রাফাতও তাদের পেছন পেছন এসেছে। সেও ধরতে পারছে না ব্যাপারটা কি। ঈশা এবার কপালে ভাঁজ ফেলল, গম্ভীর সুরে বলল। কি হয়েছে তোর? মোহনা দীর্ঘশ্বাস ফেলল, বেশি ভনিতা না করে সরাসরি বলল।